প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট কাজ থাকে, প্রত্যেকটা মেশিনের একটা নির্দিষ্ট কাজ থাকে। তোমরা এখন হয়তো ডিসকভারি চ্যানেল বা ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল, এই চ্যানেলগুলোর মাধ্যমে অনেক নতুন জিনিস শিখে ফেলছো যে ইন্ডাস্ট্রিগুলোতে কিভাবে কাজ হয়। সেই ইন্ডাস্ট্রিতে কাজ শুরু হয়েছে মোটামুটি 1870-75 এই সময়। এটা ছিল আমাদের ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। তারপর আমরা ধীরে ধীরে চিন্তা করি যে মানুষ ওই কাজগুলো সব করতো হাত এবং তার হাতুড়ি যদি চিন্তা করো বা তার যন্ত্রপাতি দিয়ে। তাতে যেটা হতো যে সব মানুষের প্রোডাক্টিভিটি একরকম থাকতো না, সব মানুষের কাজের স্কিলও একরকম থাকতো না। কিন্তু আমাদের প্রোডাকশন শুরু হয়ে গেছে যে হ্যাঁ, আমরা এক ছাদের নিচে অনেকগুলা লোক মিলে একই জিনিস বারবার তৈরি করে দেয়। তারপরে আমরা যেটা চিন্তা করলাম যে না, কিছু মেশিন আনতে হবে। সেই মেশিন আসা শুরু হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধের কাছাকাছি সময় থেকেই। সেই মেশিন যখন আসা শুরু হলো, সেই মেশিন দিয়ে মানুষ একই ধরনের জিনিস তৈরি করা সহজ হলো। কিন্তু তারপরে কিন্তু পুরোপুরি অটোমেশন আসে নাই। মানুষ কিছু কাজ করতে পারে, কিছু কাজ করতে পারে। মেশিনের মুভমেন্ট, মেশিনের মুভমেন্টটা ওভাবে হয়। এখন ভিডিওগুলো খেয়াল করো, পানি ভালো না, কারোর মাইক কি বন্ধ করা যাবে? কারোর মাইক কি মনে হয় আওয়াজ আসছে। তো যাই হোক, তো প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরে মেশিন দিয়ে প্রোডাকশন তৈরি হলো, কিন্তু অটোমেশন কিন্তু ওইভাবে আসেনি। মেশিনের প্রোডাকশন যদি চিন্তা করতে পারো, সেটা হচ্ছে গিয়ে একই যন্ত্র ব্যবহার করে আমরা একই রকম ভাবে গ্লাস তৈরি করছি, একই রকম ভাবে প্লেট তৈরি করছি। আগে যেটা আমরা হাত দিয়ে ঘোরাতাম, সেখানে মেশিন চলে আসছে, সুতরাং সিরামিকের প্লেট বা আদার্স কিছু এগুলোকে আমরা ঘোরানোর যন্ত্রপাতি পেলাম। সেখান দিয়ে আমাদের প্রোডাকশনের পরিমাণ বেড়ে যায়। কিন্তু এরপরে এটা সাফিসিয়েন্ট হয় না। এরপরে চলে আসে ডিজিটাল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যে বিভিন্ন জিনিস ডিজিটালে যদি আমরা ডেটা নেই, সো হোয়াট উইল হ্যাপেন। এবং এটার পর এখন যেটা আসছে সেটা হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ফুললি অটোমেশন। আমরা এটা যাবো কেন? এটা আমাদের জন্য প্রয়োজন কেন? আসলে আদৌ এটার প্রয়োজন আছে কিনা? জাস্ট আমরা যদি একটু দেখতে থাকি এটা আমাদের কি আসলে সাহায্য করে। We can enhance our productivity, no doubt. আমরা যখন প্রোডাক্টিভিটির কথা চিন্তা করি যে উৎপাদন বাড়াবো, তখন আমাদের এটা খুব কাজে লাগে, অটোমেশনটা খুব প্রয়োজন হয়। আচ্ছা, প্রোডাক্ট কোয়ালিটি খেয়াল করে দেখো, আমরা যদি হাতে কলমে একটা কাজ করি, সেখানে যদি যথেষ্ট পরিমাণে মনোযোগ না দিই, তাতে জিনিসটা একই রকম ভাবে বারবার তৈরি হয় না। চিন্তা করে দেখো তো, তুমি আজকে একটা রেস্টুরেন্টে খেতে গেলা, আজকে খাবারটা খুব মজা লাগলো, তুমি খেয়ে দিয়ে খুব মজা পেলা, কিছুদিন পরে আবার গেলা যে না, ওদের ওই ডিশটা খুব মজা হয়। যাওয়ার পরে তোমার কাছে মনে হয় যে না, ওই দিন যা খেলাম তার মতো তো হয়নি, আজকে মনে হয় যেন কোথায় কোথায় কি জানি সমস্যা হয়েছে। এটা যদি হয়, তোমার কি ভালো লাগবে? এটা আমরা খুব স্বাভাবিকভাবে বললাম, এটা আমাদের ভালো লাগবে না। তার মানে আসলে কোয়ালিটির ডিফারেন্স হয়েছে। আচ্ছা, আগের দিন ভালো লাগে নাই, পরের দিন ভালো লাগলো, তাহলে কিন্তু তুমি খুশি হবা, কিন্তু তোমার মাথার মধ্যে কিন্তু একটা জিনিস স্ট্রাইক করবে যে না, খাবারের কোয়ালিটি চেঞ্জ হয়, প্রতিদিন একই রকম থাকে না। কিন্তু আমরা যদি এর মধ্যে অটোমেশন নিয়ে আসতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, প্রতিদিনই আমরা একই ধরনের খাবার তৈরি করব, যদি আমার রেসিপিটা একদম পুরোপুরি অটোমেটেড থাকে। হ্যাঁ, আমি একদমই দিয়ে দিব, অর্ডার দিয়ে দিব, এভাবেই রেসিপিটা হবে। তাহলে আমরা প্রতিদিন একই ধরনের খাবার পাবো। ফর এক্সাম্পল, আমরা তো বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস পান করি, রাইট? এই সফট ড্রিঙ্কস এর কি টেস্ট চেঞ্জ হয়? সফট ড্রিঙ্কস এর দেখবা খেয়াল করে টেস্টে আসলে কোনো চেঞ্জ হয় না, কারণ আমরা প্রতি সময়ই একই রকম ভাবে এটার মিক্সচারটা তৈরি করি। যতটুকু আমার সুগার কন্টেন্ট দেওয়া উচিত, যতটুকু আমার লিকুইড দেওয়া উচিত, ঠিক সেভাবে আমরা দেই, যার জন্য আসলে তার কোয়ালিটি ভ্যারি করে না। আর এটা হচ্ছে গিয়ে প্রোডাক্টিভিটি এবং কোয়ালিটি দুটাকে নিয়ে একসাথে আগানোর জন্য একটা উপায়। আরেকটা হচ্ছে গিয়ে প্রোডাকশন লস কমাতে পারে। ফর এক্সাম্পল, যখনই আমি অটোমেটেড করছি, এই অটোমেশনে যদি আমি একদম পুরো হিউম্যান হ্যান্ড ইন্টারফেস ছেড়ে দিতে পারি, তাতে যেটা সুবিধা হবে, ঠিক যেখানেই আমার বোতলটা আসা উচিত, ঠিক সেই জায়গাটা আমি তার লিকুইডটা ভরবো। যতটুকু আমার ডাইস হওয়া উচিত, ঠিক ততটুকু আমি ডাইস তৈরি করবো। তাতে যেটা হবে যে আমার প্রোডাকশন লসটা অনেক কমে যাবে। আর মিনিমাইজ কনজিউমেবল, এই কনজিউমেবল জিনিসটা কি আসলে? আচ্ছা, আমরা মোটামুটি প্রিন্টারের সাথে সবাই পরিচিত না?
প্রিন্টারের মধ্যে আমরা যখন নর্মালি একটা কাগজ প্রিন্ট করি, কাগজের মধ্যে লেখা হয়, কিছুদিন পরে দেখা যায় প্রিন্টারের টোনার অথবা কার্টিজকে আমরা চেঞ্জ করি। এই জিনিসটাকে বলা হয় কনজিউমেবল। এই যে টোনার এবং কার্টিজ, এই জিনিসগুলোকে বলা হয় কনজিউমেবল। কতটুকু আসলে কনজিউম করে, যেটা তার আসলে শেষ হয়ে যায়, মাসে লাগতে পারে বা 1000 পাতায় লাগতে পারে, এরকম বিভিন্ন ধরনের জিনিস থাকে। ঠিক ইন্ডাস্ট্রিতেও আমাদের কনজিউমেবল বলে একটা টার্ম আছে, সেই জিনিসটাকে আমরা কমাতে পারি। এটা হচ্ছে গিয়ে যদি আমরা অটোমেশন নেই। আচ্ছা, রিডিউস হিউম্যান এফোর্টস অ্যান্ড এরর ফর ফাস্টার প্রোডাকশন। তোমরা যদি বেশ 30-40 দশকের কোনো ভিডিও দেখো, তাহলে দেখবা যে গাড়ি তৈরি করতে গিয়ে ফোর্ড কোম্পানি কি পরিমাণ পরিশ্রম করছিল। এবার হাতুড়ি পিটিয়ে যাচ্ছে, গাড়ি খুব শক্তভাবে লাগানোর চেষ্টা করছে, এটা করছে সেটা করছে। আর আজকালকার দিনের কোনো ভিডিও যদি দেখো, যে গাড়ির ফ্যাক্টরি সবচেয়ে বেশি লেবার ইন্টেন্সিভ আসলে, এর জন্য আমি এটার কথাটা উঠালাম। আজকালকার দিনে যদি দেখো ভিডিওটা, তাহলে দেখবা যে গাড়িটা কি সুন্দর উল্টিয়ে যায়, অথবা গাড়িটা উপরে চলে যায়, মানুষজন নিচে থেকে লাগায়। আচ্ছা, কিছু কিছু কোম্পানি আরো অনেক বেশি ফাস্ট। তারা যেটা করে, নিচের পোর্শনটুকু আলাদা তৈরি করে, উপরের পোর্শনটুকু আলাদা তৈরি করে, একটা সার্টেন লেভেলে এসে দুটাকে মার্চ করিয়ে উপর থেকে সুন্দর করে লাগায় ফেলে। খেয়াল করে দেখো, এগুলো হচ্ছে পুরো অটোমেশনের কারণে এটা সম্ভব। আদারওয়াইজ তুমি যদি অটোমেশন না রাখো, মেশিন না রাখো, এখানে এটা করা সম্ভব না। এগুলা তখন আর ঠিকভাবে কোনোটাই হবে না। কারণ ফর ফাস্টার প্রোডাকশন আমার হিউম্যান এফোর্টস এবং এরর দুইটাই কমবে ফর ফাস্টার প্রোডাকশন। হ্যাঁ, আমি মেশিন ইউজ না করেও করতে পারি, কিন্তু ইট উইল টেক এ লট অফ টাইম অ্যান্ড লট অফ লেবার অলসো। তো ওয়ার্কিং আওয়ার, ম্যান আওয়ার যেটাকে আমরা বলি, সেটা অনেক বেড়ে যায়। তো এইসবের জন্য আমরা আসলে অটোমেশনে যাই। অ্যাট দ্য সেম টাইম আমরা হিউম্যান এফোর্টসটাও আমরা চিন্তা করি যে কমানো যায় কিভাবে। ফার্স্ট অফ অল, অটোমেশনের জন্য যেটা আমার দরকার, ডেটা অর ইনফরমেশন। আমার ডেটা লাগবেই, ঠিক আছে? এখন এই ডেটাগুলা আমার বিভিন্ন সোর্স থেকে আসতে পারে। ফর এক্সাম্পল, আমি একটা বোতল লিকুইড ভরছি, এখন ডেটা তো আসতে হবে যে বোতলটা আসছে, নাহলে তো আমি তো বুঝতেই পারবো না যে বোতলটা আসলো কি আসলো না। আচ্ছা, আমাকে তো বুঝতে হবে বোতলটা আসলো, কিন্তু আসলে আমার মধ্যে ভরবো বা ঢালবো, সেখানে যদি লিকুইড না থাকে, কারণ আমাকে ডেটা বা ইনফরমেশনগুলো জানতেই হবে। তাহলে এই ইনফরমেশন জানার জন্য আমরা নানা ধরনের জিনিস ব্যবহার করি, বিভিন্ন রকম সেন্সর আমরা ব্যবহার করি। আচ্ছা, সুইচ ব্যবহার করি, এনকোডার ব্যবহার করি, এরকম অনেক ধরনের জিনিস আছে যেখান থেকে আমরা ইনপুট ডেটা বা ইনফরমেশন গুলা নিয়ে থাকি। ঠিক একইভাবে আমরা আউটপুট ডেটাগুলো নিয়েও চিন্তা করি, যে আমরা যে লিকুইড ঢালবো বা কিছু করব এরকম, তাহলে অ্যাকচুয়েটার থাকতে হবে, নিউমেটিক কন্ট্রোল থাকতে হবে, ম্যাগনেটিক কন্ট্যাক্ট থাকতে পারে, রিলে থাকতে পারে, মোটর থাকতে পারে, বাল্ব থাকতে পারে, এরকম অনেক ধরনের জিনিস আমরা চিন্তা করি। সবগুলা মিলে মিলে আমাদের হতে হবে যে পুরো একটা সিস্টেম তৈরি করতে হবে ইনফরমেশনের বা ডেটার। ওকে, যে আউটপুট ডেটা যে আমি যাব, সেই ডেটাটা, ফর এক্সাম্পল আমি একটা বোতলে ভরছি, কতটুকু ভরবো? 250 ml ভরবো, 500 ml ভরবো, না 1 লিটার ভরবো? সেই ডেটাটা আমাকে থাকতে হবে, এবং সেই ডেটাটা আমার আউটপুট ডেটা যাবে কিভাবে, সেই আউটপুটটা আমাকে মেজার করার ওয়ে বের করতে হবে। দ্যাট ইজ কল উইথ সাম আউটপুট ডেটা অর interfacing or something like those devices. Okay, I am giving you some example of like switches. Actually the source are from internet, so very much curious about the relay and the sensor. খেয়াল করে দেখো, উপরের বাম পাশে সবগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সেন্সর। আচ্ছা, নিচের গুলা সুইচ, আর ডান পাশেটা হচ্ছে আমাদের রিলে। রিলেটা যেটা হয়, কয়েল থাকে, কয়েলের সাথে ম্যাগনেটিক ফোর্স, এবং সে সুইচিং এর মধ্যে নানা রকম ভাবে এই জিনিসটা অন করতে পারে, অফ করতে পারে, সুইচকে অন অফ করা বা এইসব পারপাস আমরা রিলেগুলোকে ব্যবহার করে থাকি। আর ডিফারেন্ট টাইপ অফ সুইচেস আমরা ব্যবহার করি। ওকে, সো প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার, এটা আসলে কি করবে? ফর এক্সাম্পল, তুমি যা করতে যাচ্ছ সেই জিনিসটা যদি তুমি খুব সুন্দর করে তোমার মাথায় সেট করে নাও। ফর এক্সাম্পল, আমি আজকে তোমাদের এখানে প্রেজেন্টেশন দিচ্ছি, প্রেজেন্টেশন দিতে গেলে আমাকে কি করতে হবে? ফাইন, আই নিড টু সুইচ অন মাই ডেস্কটপ পিসি। ওকে, I have to switch on my PowerPoint presentation. I have to switch on my iPad. I have to switch my mobile phone to backup as a Wi-Fi network, right?
তো আমি যেমন এগুলো মাথায় সেট করে নিয়েছি, এখন যদি আমি একটা প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলারকে দিয়ে দিই, সেও কিন্তু এই কাজগুলা আস্তে আস্তে করতে পারবে। কিন্তু তার এই কাজগুলো করতে গেলে অবশ্যই তার লেভেলটা অনেক হাই হতে হবে। হ্যাঁ, ফর এক্সাম্পল সে তো ডেস্কটপ পিসিটা খুব সহজেই অন করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু বাকি কাজগুলো সে করতে পারবে না। কিন্তু এই ধরনের লজিকগুলা আমরা দিয়ে দিতে পারি। ফর এক্সাম্পল আমি একটা পাত্রের মধ্যে ডিফারেন্ট টাইপস অফ জিনিস ভরবো, লাল বল, নীল বল, সবুজ বল, হলুদ বল ভরবো, কিন্তু আমার লাল কয়টা ভরবো সেটা আমি ডিফাইন, নীল কয়টা ভরবো সেটা আমি ডিফাইন। সেই কাজগুলা এই প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার খুব সহজেই করতে পারবে। তাহলে তার আইও পোর্শন থাকতে হবে, কারণ সে বলগুলা যখন নিবে আসবে তখন তার এই কাজগুলা করার মতন যোগ্যতা থাকতে হবে মেশিনের সাথে ইন্টারফেস করার জন্য। আচ্ছা, প্রসেসিং ইউনিট থাকতে হবে তার মধ্যে, আমি যে তাকে ইনফরমেশন গুলা দিলাম সেই ইনফরমেশন প্রসেস করার অবস্থান তার থাকতে হবে। র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেহেতু সে কিছু কিছু জিনিস তার লাগবে এটা। আর রম এর মধ্যে আমি তার প্রোগ্রামটাকে দিয়ে দিই যে তুমি এই কাজটা করতে হবে। প্রোগ্রামেবল লজিক কন্ট্রোল আসলে আমার হয়ে এই কাজগুলা করবে। আচ্ছা, ফর এক্সাম্পল আমরা অনেক সময় অনেক কিছু গুছায় রাখি না, গুছানোর জন্য আমরা আলাদা করি, ঠিক এই কাজগুলো সে খুব সহজেই করতে পারে। কারণ প্রোগ্রামেবল লজিক কন্ট্রোল আমরা যখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিই তখন সে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অনুসারে কাজ করে, আর যখন আমরা মোটামুটি লো লেভেলের ল্যাঙ্গুয়েজগুলো দিই তখন সে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কাজগুলো করে থাকে। ওকে, এখন তার ভিতরে যে আমি বুদ্ধিটা দিব, এই বুদ্ধিটা আসলে কত রকম ভাবে দিতে পারি। আচ্ছা, ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন বলে একটা অর্গানাইজেশন আছে, তারা বলছে যে 5 রকম ভাবে আমরা এই কাজটা করতে পারি। এর মধ্যে সবচেয়ে পরিচিত যেটা সেটা হচ্ছে ল্যাডার ডায়াগ্রাম। আচ্ছা, এরপর হচ্ছে সিকোয়েন্সিয়াল ফাংশন চার্ট, তারপর হচ্ছে ফাংশন ব্লক ডায়াগ্রাম, স্ট্রাকচার টেক্সট, এটা একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এন্ড দেন ইনস্ট্রাকশন লিস্ট। ওকে, এভাবে দিয়ে দিয়ে আমরা কাজ করতে পারি। ল্যাডার ডায়াগ্রাম জিনিসটা কি আসলে? এটা হচ্ছে গিয়ে পিএলসি গুলাকে প্রোগ্রাম করার জন্য খুব বেসিক একটা ডায়াগ্রাম, ঠিক আছে? এখান থেকে এটার কিছু ডিমেরিটস আছে, এটা দিয়ে আমরা সব ধরনের প্রোগ্রাম করা যায় না। আচ্ছা, সব ধরনের প্রিসাইজ ওয়েতে আগানো যায় না, এবং সব ডেটা পড়াও এটা থেকে খুব ডিফিকাল্ট, অনেক বেশি ল্যাঙ্গুয়েজ লিখতে হয়। আচ্ছা, অনেক সময় দিয়ে সেই কাজটা করাও যায় না, যে কারণে আমরা আসবো পরে যে এটার ইয়েতে আরো আছে। তো এটার ফিগারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। লেডার অর্থ হচ্ছে মই, মইয়ে যেমন দুপাশ দিয়ে দুটা বড় স্টিক থাকে আর মাঝখান দিয়ে একটার পর একটা ছোট ছোট স্টিক যোগ হয়, ঠিক লেডারটা হচ্ছে এরকম। এটাকে এর জন্য বলা হয় লেডার ডায়াগ্রাম। এর মধ্যে সিম্বল ধরে ধরে আমরা আগাতে পারি, যেমন এসও বিও এগুলো লেখা আছে, এগুলো হচ্ছে সিম্বল। সব সিম্বল গুলাকে আমরা যখন বসাই তখন আমরা লজিক গুলাকে দাঁড় করাতে পারি। এটা আমি আজকে একটু অল্প পোর্শন তোমাদের সাথে শেয়ার করবো যে কিভাবে আমরা আসলে এগুলো লিখতে পারি। তো ডোন্ট ওয়ারি, লেডার ডায়াগ্রাম নিয়ে আমাদের কিছু সিমুলেশনও থাকবে। এট দ্য সেম টাইম সেই লেডার ডায়াগ্রামের সফটওয়্যারটা কিভাবে লোড করতে হয় সেই সব আজকে থাকবে এখানে। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল ফাংশন চার্ট। এইটার সাথে তোমরা আসলে একটু পরিচিত, কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে। সেটা হচ্ছে তোমরা ফ্লো চার্ট অবশ্যই সবাই ড্র করেছো, রাইট? ফ্লো চার্ট যখন আমরা ড্র করেছি স্পেশালি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অথবা সিমুলেশন ইয়েতে, সরি স্ট্রাকচার প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজে, সেইখানে আমরা দেখি যে এই ধরনের কিছু ফ্লো চার্ট থাকে যে আমরা কোনটা করব। এই ফ্লো চার্টের আদলে এটা আসলে সিকোয়েন্সিয়াল ফাংশন চার্টটা করা, একটার পর একটা করে কাজ শেষ করে আসবে, এসে যদি আবার তাকে রিটার্ন করে তাহলে সে আবার পুরোপুরি আবার রিটার্নে যাবে। আর যদি রিটার্ন না করে, যদি তার প্রোগ্রামটা শেষ করতে চায় ব্যাচ হিসাবে, তাহলে সে প্রোগ্রামটা শেষ করবে। ওকে, এটা হচ্ছে নেক্সট পার্ট অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক দিস। পরটা যেটা হচ্ছে ফাংশন ব্লক ডায়াগ্রাম। ফাংশন ব্লক ডায়াগ্রামটা খুব মজার। প্রত্যেকটা পিএলসি কিভাবে কাজ করবে তার জন্য যেহেতু আমরা সফটওয়্যার ডাউনলোড করি বা সফটওয়্যার ইউজ করি, সেই সফটওয়্যারের মধ্যে কিছু কিছু ফাংশন দেওয়া থাকে। ফর এক্সাম্পল তুমি একটা টাইমার ফাংশন বললা বা কম্পেয়ার ফাংশন বললা, সে দুটা জিনিসের মধ্যে কম্পেয়ার করবে। যদি কম্পেয়ার করে আউটপুটকে বলি হ্যাঁ কম্পেয়ার করে আউটপুট আসবে, ফাইন, তাহলে এই আউটপুটটা দিয়ে আমি আরেকটা করতে পারি। তো খেয়াল করে দেখো এখানে, এই যে এটা যেমন একটা ফাংশন, এখানে আমরা দুটা ইনপুট থেকে কম্পেয়ার করে নিচ্ছি। কম্পেয়ার করে যদি আমার আউটপুট আসে তাহলে আমি আরেকটা ফাংশনে যাবো যেখানে আসলে মুভমেন্ট হবে, সেই মুভমেন্টের ফাংশন আমরা আসবো।
আর যদি মুভমেন্ট আমরা করতে চাই তাহলে সেটাকে আবার আমরা এনেবল করে রাখতে পারি। আবার পুরো দুইটা ব্লককে একসাথে করে আবার আমরা একটা ফাংশন তৈরি করতে পারি। তো এটা হচ্ছে মোটামুটি আরেকটা প্রোগ্রামিং এর ধাপ। স্ট্রাকচার টেক্সট, এটার সাথে তোমরা অবশ্য অনেকেই পরিচিত। এটা হচ্ছে পিএলসির জন্য করা, কিন্তু এই ধরনের স্ট্রাকচার টেক্সটগুলোর সাথে আমরা পরিচিত কিরকম? সি ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ, যেমন আমরা অনেক ধরনের ইনস্ট্রাকশন দেই না, আইএনটি মানে ইন্টিজার মানে ভ্যারিয়েবল ডিক্লারেশন করে রাখি, তারপরে মেইন প্রোগ্রাম লিখি, মেইন প্রোগ্রামের মধ্যে কি কি থাকবে, সাবরুটিনগুলো কি থাকবে সেগুলোও লিখি, আবার সাবরুটিনগুলো বাইরে লিখে রাখি, সেই সাবরুটিনগুলো কল করা করা, ঠিক এইভাবেই কাজটা করে। এটা হচ্ছে পিএলসির জন্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এবং এই ল্যাঙ্গুয়েজটা দিয়ে আমরা পিএলসি কে মোর প্রিসাইজ ওয়েতে প্রোগ্রামিং করতে পারি। করলে যেটা হয় যে আমার যেখানে প্রিসিশন ওয়ার্ক দরকার, টাইমের খুব বাধ্যবাধকতা আছে, সেই সব জায়গায় আমাদের এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বেশ হেল্প করে। বোঝা গেছে? এরপর হচ্ছে ইনস্ট্রাকশন সেট। ইয়েস প্লিজ, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? না স্যার, বোঝা যাচ্ছে এবং বুঝতে পারছি স্যার, সেটা বলেছি। আচ্ছা, আর যেমন এটা একটা ইনস্ট্রাকশন সেট। এখন তোমরা অনেকেই আরডুইনোর সাথে প্রোগ্রাম করো, ঠিক না? আরডুইনোতে প্রোগ্রাম করলে আমাদের অনেক ইনস্ট্রাকশন থাকে না, রিড ডিজিটাল পিন 13। জি স্যার। তারপর হচ্ছে গিয়ে রাইট, এগুলো হচ্ছে ইনস্ট্রাকশন সেট। টাইমার 0 বা ডিজিটাল হাই, আমরা এই ধরনের কমেন্টস গুলো লিখি না, যে ডিজিটাল পিন 13 হাই করো বা ডিজিটাল পিন 1 কে লো করো, এই ধরনের, এগুলো হচ্ছে একদম ডিরেক্ট ইনস্ট্রাকশন সেট। এই ইনস্ট্রাকশন সেটের মধ্যে দেখবা যে ভিতরে আসলে ইনস্ট্রাকশন সেটটা আমরা যে আরডুইনো প্রোগ্রামটা করি, এই ইনস্ট্রাকশন সেটটা আসলে ভিতরে আবার আরেকটা ফাংশন দেওয়া, ওই ফাংশনগুলো ডিক্লেয়ার। যেমন ম্যাটল্যাবে আমাদের কিন্তু এরকম কিছু আছে। আচ্ছা, যেমন আমাদের সিম্পল যে এক্সেল প্রোগ্রাম, সেটার মধ্যে আছে যে সাম লিখলে সে সবগুলো কলাম ধরে সাম করে নিয়ে আসে, শুধু তার মানে ভিতরে আমরা যোগ করতেছি যে সেটা করে ফেলে। এই ধরনের কিছু ইনস্ট্রাকশন সেট দিয়েও এই প্রোগ্রামটা করানো যায়। ওকে, তো এই এতটুকু হচ্ছে গিয়ে প্রোগ্রামিং পর্যন্ত। তোমাদের কি কারো কোনো কোশ্চেন আছে এর মধ্যে? স্যার ওকে, না থাকলে আমরা একটু তাহলে পিএলসির ভিতরেই যাই। পিএলসিটা কি? পিএলসি গুলো আসলে দেখতে এরকম একটা বক্স আকারের মতোই থাকে, মোটামুটি সব পিএলসি গুলো এরকম বক্স, ছোট বড় বিভিন্ন ধরনের বক্স। এই বক্স গুলোর ডাইমেনশন যদি চিন্তা করো, রাফলি দেখা যায় যে পাম সাইজ, মানে হাতের তালুতেও জায়গা হতে পারে, অ্যাট দ্য সেম টাইম আবার একটু বড় হতে পারে। ফর এক্সাম্পল, তোমার যেই ডেস্কটপ কম্পিউটার যেরকম সাইজ থাকে টাওয়ার মতন, সেরকম সাইজেরও হতে পারে। বুঝা গেছে? আচ্ছা, এটা একটা সিম্পল একটা পিএলসি, আমি এটার নাম বলতেও পারি, এটা আমাদের এলএস এর একটা পিএলসি। হ্যাঁ, এটা আমরা ওয়াইডলি বাংলাদেশে ইউজ হয়, সাথে আরো অন্যান্য সিমেন্স এর পিএলসি ইউজ হয়, অ্যালেন ব্র্যাডলি ইউজ হয়, তারপরে তোমার মিৎসুবিশি ইউজ হয়, অমরন ইউজ হয়। আচ্ছা, এটা যেহেতু আমাদের ল্যাবে আছে, আমি এটার ছবিটাই পিক করেছি এবং এটা তোমাদেরকে দেখাবো বলেই আমি এটার ছবিটাই তোমাদেরকে দেখাচ্ছি এখানে। আচ্ছা, এটার মধ্যে রয়েছে 12টা ইনপুট, 8টা আউটপুট পোর্ট। ওকে, আর ইনপুট হচ্ছে গিয়ে 100 থেকে 240 ভোল্টের এসি। আচ্ছা, 220 ভোল্টের একটা এসি আউটপুট আছে। আচ্ছা, এখানে আরেকটা অবশ্য আসবে, সেটা হচ্ছে 24 ভোল্টের একটা এসি ডিসি আউটপুট থাকে। এটা কমিউনিকেশন পোর্ট আছে, আর মাস্টার স্লেভ হিসাবে তৈরি করার অপশন আছে। ফর এক্সাম্পল, তুমি একটা কাজ শুরু করলা প্রোগ্রামিং করার পরে, তুমি একটা সিস্টেম রান করাচ্ছ, প্রোগ্রাম দিলা, সব হলো, চলছে। মাস ট্র্যাক পরে বা কিছুদিন পরে তোমার হয়তো মনে হলো যে না, আমার আরেকটা জিনিস আমি এর মধ্যে অ্যাড করতে চাই, তখন তো আরেকটা পিএলসি লাগবে। তার মানে একটা নতুন পিএলসি তুমি কিনতে পারো, কিনে এটার সাথে মাস্টার অথবা স্লেভ অপারেশন হিসাবে তাকে অ্যাড করতে পারো। এর জন্য মাস্টার এবং স্লেভের অপশন মোস্টলি সব পিএলসির মধ্যেই থাকে, যে তুমি একটাকে মাস্টার ডিক্লেয়ার করবে, বাকিগুলোকে সব স্লেভ হিসাবে নিয়ে তুমি একটা পর একটা জয়েন করতে পারো। তার মানে তোমার যদি সিস্টেমকে চেঞ্জ করতে হয় ভবিষ্যতে, সেটা তোমাকে খুব বেশি হেল্প করবে। ওকে, এটার মধ্যে কমিউনিকেশন পোর্ট আছে, তুমি এর মধ্যে প্রোগ্রামিং করবা, কিভাবে প্রোগ্রামটা আসলে লোড করবা। তো যেহেতু এই মডেলটা একটু পুরনো, এটার মধ্যে কমিউনিকেশন পোর্ট আছে তোমার RS-232 পোর্ট। ওকে, তোমরা তো এইগুলোর সাথে খুব পরিচিত এখন, RS-232, তারপর HDMI, তারপর হচ্ছে গিয়ে তোমার মিনি HDMI, রাইট? এই টার্মগুলো তোমাদের সাথে খুব কি মানে USB, আমার ধারণা এগুলো তোমাদের সাথে খুব একটা অপরিচিত নাম না, রাইট? আচ্ছা,
আমাদের এখানে কমিউনিকেশন পোর্ট আছে, RS-232 আছে, RS-22 বা এরকম কিছু পোর্টও আছে। RJ45 নাই, RJ45 হচ্ছে নেটওয়ার্কের, সেটা নাই। আচ্ছা, এখন এই পোর্টগুলোকে দিয়ে আমরা তাকে প্রোগ্রামিং করতে পারি, প্রোগ্রামিং রিড করে আনতে পারি এবং প্রোগ্রামকে দিতেও পারি। ফর এক্সাম্পল, একটা কেউ প্রোগ্রাম করে রেখেছে, আমি তার প্রোগ্রামটা রিড করতে চাই। যদি সে পাসওয়ার্ড না দেয় তাহলে এটা আমরা খুব সহজেই রিড করতে পারবো, আর যদি পাসওয়ার্ড থাকে তাহলে পাসওয়ার্ড প্রোটেক্টেড, আমরা তখন ওইভাবে রিড করতে পারবো না। ওকে, এটা হচ্ছে তার আইও কানেকশন গুলো। ওকে, আইও পোর্ট গুলো নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই জায়গাটায় আইও, এগুলো হচ্ছে, এটা হচ্ছে আউটপুট পোর্ট, আর ওই পাশ দিয়ে হচ্ছে ইনপুট পোর্ট, রাইট? এটাকে কানেকশন দিতে হয়, এই যে আউটপুট পোর্টের কানেকশনটা আমরা এইভাবে দিব, ইনপুট পোর্টের কানেকশন গুলো আমরা এইভাবে দিব। ওকে, এই পর্যন্ত। আর কোনো কোশ্চেন প্রেজেন্টেশন নিয়ে? না স্যার। ওকে, তাহলে প্রেজেন্টেশন নিয়ে যদি কোনো কোশ্চেন না থাকে, লেটস গো ফর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমার ধারণা এইটাতে তোমাদের একটু বেশি ইন্টারেস্ট ডেভেলপ করবে। এটা হচ্ছে আমাদের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, খুব সিম্পল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখে আমি খুব সহজ দিয়ে শুরু করতে যাচ্ছি। আচ্ছা, তার আগে আমি একটু ইয়ে করি, তোমাদের ভিডিও শেয়ার করি, দেখি তোমাদের কি কি দেখানো যায়। I think now you can see the PLC. Okay, this is the PLC actually. Now, here actually this is the output port. খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের এই আউটপুট পোর্ট গুলো। ওকে, আর এইটা হচ্ছে যেটা আমরা বলছিলাম তোমার কমিউনিকেশন পোর্ট, রাইট? এটা হচ্ছে আমাদের কমিউনিকেশন পোর্ট। এখানে আমার একটা ছোট পোর্ট আছে যেটার কথা বললাম, দুটা পোর্ট আছে তার কমিউনিকেশনের জন্য। ওকে, আর এটা হচ্ছে তার ইনপুট পোর্ট। আমি আসলে তোমাদের বোঝার সুবিধার জন্য এই পার্টটুকু খোলা রেখেছি। ওকে, এখানে আমাদের কিছু জিনিস থাকে যে এখান থেকে আমরা আসলে পিএলসিটাকে রান, স্টপ অথবা পজ করে রাখতে পারি, এই ধরনের কিছু সুবিধা থাকে। এটা সিম্পল ছোট আকারে আমি কানেকশন দিয়ে রেখেছি একটু বোঝার সুবিধার জন্য আগে থেকে। আর এই পোর্শনটুকু হচ্ছে আমার মাস্টার এবং স্লেভের কানেকশনের জন্য। আমি এখান থেকে যদি স্লেভ তৈরি করতে চাই আরো, তাহলে এখান থেকে আমরা একটা পর একটা কানেকশন দিয়ে আমরা তৈরি করতে পারবো। ওকে, এটা হচ্ছে খুব জেনারেল একটা ইনফরমেশন। এবং এই পিএলসিটার মধ্যে আমাদের 12টা আউটপুট আছে, আর আছে 12টা ইনপুট আছে, আর আছে 8টা আউটপুট। এবং এই 8টা আউটপুট আমরা বিভিন্ন পারপাসে ব্যবহার করতে পারবো। আচ্ছা, এই যে আমার যে আউটপুটগুলো আছে তার সাথে আমাদের বিভিন্ন ধরনের আউটপুটের মধ্যে পড়ে আমার রিলে পড়বে। ফর এক্সাম্পল, এটা একটা রিলে, আই থিঙ্ক এটা একটা রিলে, আমরা এই ধরনের রিলে ব্যবহার করতে পারবো। সেই রিলের সাথে আমরা কন্ট্রোলার হিসাবে আমরা আবার ম্যাগনেটিক সার্কিটও ব্যবহার করতে পারবো, ম্যাগনেটিক কন্ট্যাক্টর
ব্যবহার করতে পারবো। তার সাথে আমরা বিভিন্ন ধরনের লাইটও ব্যবহার করতে পারবো। আউটপুট ভোল্টেজ যেটা আসবে সেটা হচ্ছে 24 ভোল্ট ডিসি এবং সাথে আসবে গিয়ে আমাদের 220 ভোল্ট এসি আমরা পাবো। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন কানেকশনগুলো যদি চিন্তা করি, কানেকশনগুলো আমরা কিভাবে দিই আসলে। আমরা তোমরা একটু সবাই যদি একটু কেয়ারফুল হও, একটা ছোট ইয়ে করে রাখতে পারো, এতটুকু পর্যন্ত। তোমাদের কোনো কোশ্চেন আছে যে এখান থেকে কোনো কিছু জানতে চাচ্ছ বা ওরকম কিছু, যে কিভাবে আমরা কানেকশন দিব বা কি করব? ওকে, যদি না থাকে স্যার তাহলে আমি আমার একটা জিজ্ঞাসা আছে যে আমরা এখানে 8টি আউটপুট যে পাচ্ছি, এই 8টি আউটপুট কি বুঝতে স্যার পারছি 8 না, একটু রকমের বলবো আরেকবার। পারপাসে? জি স্যার, বলেছে আমাদের যে 8টি আউটপুট এখানে রয়েছে, এই 8টি আউটপুট কি স্যার 8 ধরনেরই হবে, নাকি কোন কোন পারপাসে কোনটা ব্যবহার করা যাবে, যদি এটা একটু বলতেন। আচ্ছা, এই 8 ধরনের আউটপুট আসলে তুমি 8 রকম না, মানে 2 রকমের মধ্যে 220 ভোল্ট এসি আউটপুটও নিতে পারবা অথবা 24 ভোল্টের আউটপুটও নিতে পারবা। এটা এখন তুমি কিভাবে চাচ্ছ সেটার উপর ডিপেন্ড করবে। ওকে, আমার একটা কোশ্চেন ছিল। Sir, I have a question. ইয়েস প্লিজ। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার, স্যার আমার যদি স্যার কোনো টাইমার ইউজ করতে হয়, সেটা কি স্যার আমি এক্সটার্নালি করতে হবে নাকি স্যার পিএলসির ভেতরে আই হ্যাভ ও, টাইমার? পিএলসির মধ্যে টাইমার আছে, আমি এখন প্রোগ্রামিং এ যাব, আমি দেখাবো তোমাকে। হ্যাঁ, স্যার জি আমার স্যার, একটা থ্যাংক ইউ। কোশ্চেন ছিল। এটা তো আমরা হচ্ছে আউটপুটের ভিউ দেখতেছিলাম, মানে আউটপুট পোর্ট গুলান। জি। তাহলে স্যার এখানে একটা, এটা কি সুইচ ইউজ করা হয়েছে এখানে? সুইচ রিলে ভিতরে আছে, সুইচও আছে বাইরে, ভিতরে রিলেও স্যার আছে, এই যে সুইচও আছে। আমরা হচ্ছে যে লাল বাটনের মতো দেখতেছি, এটা কি সুইচ কোনো? এটা হচ্ছে গিয়ে আমার লাল বাটনের মতো যেটা দেখছো, এটা সুইচ না, এটা হচ্ছে আউটপুট, আর এটা হচ্ছে সুইচ। ও আচ্ছা আচ্ছা স্যার, এটা একটু কনফিউশন হচ্ছিল, কারণ আপনি হচ্ছে রাইট স্যার, বুঝতে পারছি স্যার। আমি হচ্ছে ভাবতেছিলাম যে আউটপুটের মধ্যে আবার কেন সুইচ লাগানো, সেটা ভাবতেছিলাম। না না না, ইনপুটের মধ্যে সুইচ লাগানো, রাইট এবং স্যার। এটা হচ্ছে সুইচ এবং উই ক্যান পুশ ইট। ওকে, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটা এখন কিভাবে আমরা চিন্তা করব, খেয়াল করে দেখো। আমাকে এটাকে যখন আমরা আনবো, একটা, এটা হচ্ছে আমার ইনপুট, রাইট? এটা হচ্ছে আমার এখানে 220 ভোল্টের। আমি তোমাদেরকে একটু স্ক্রিন শেয়ারে আমার কানেকশনটা দেই, তোমরা একটু স্ক্রিন ইয়ে নিয়ে রাখো, স্ন্যাপশট নিয়ে রাখো। তাতে যেটা হবে কি, আমি যখন আবার এই জিনিসটা দেখাবো তোমরা স্ন্যাপশটের সাথে মিলাই নিতে পারবা, রাইট? জি স্যার। স্যার এখানে উপরের পোর্টগুলো ইনপুট এবং নিচের পোর্টগুলো কি আউটপুট স্যার? উপর, হ্যাঁ তা বলতে পারো, কারণ যদি আমরা তার মার্কিং দেখি তাহলে উপরই বলা হবে, উপরগুলো হচ্ছে ইনপুট, নিচেরগুলো আউটপুট। এটা হবেই, এটা কনভেনশন সবাই ফলো করবে। আচ্ছা, তোমরা কি কষ্ট করে একটু এটার স্ন্যাপশট নিয়ে রাখবা? এই ছবিটা বড় করা হলো, তাতে যেটা হবে তোমরা জি স্যার। কোডগুলো কিন্তু দেখতে পাচ্ছ এখন, ঠিক না? আচ্ছা, একটু ছোট করি, তাহলে কানেকশন ডায়াগ্রামটাও একটু, দুটো স্ন্যাপশট নিয়ে ফেলো। একটা হচ্ছে পুরো ডায়াগ্রামের জন্য, আর একটা হচ্ছে, ওকে, তাহলে কি আমরা আবার ফেরত যেতে পারি? জি স্যার। আচ্ছা, তাহলে এটা শেয়ার বন্ধ করছি, করে আবার ক্যামেরাতে চলে যাচ্ছি, রাইট?
আচ্ছা, এখন সবাই যদি একটু নিচের পোর্টের দিকে খেয়াল করো, নিচের পোর্টের বাম পাশে ছিল আমার 220 ভোল্ট, রাইট? আই থিঙ্ক ইউ ক্যান সি ইট প্রপারলি রাইট হিয়ার। এখানে দেখো 220 ভোল্ট দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে 100 থেকে 220 ভোল্ট। এখানে আমাদের নর্মাল 220 ইনপুট দিতে হবে, এবং সেটা আমি পাওয়ার আপ করবো যখন তখন দিব, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে তারপরে খেয়াল করে দেখো, we do have some outputs PO40, এখানে খেয়াল করে দেখো PO40, PO41, 42 দেখা যাচ্ছে কি, এগুলো তার আউটপুট। আর এই পাশে যেটা হচ্ছে সেগুলো হচ্ছে COM1, COM1, COM0, COM1, COM2 লাইক দিস ওয়ান, এভাবে জাস্ট তার এই আউটপুট গুলো। আচ্ছা, আর এখানে যদি দেখো এই এলইডি গুলো গ্লো করছে আসলে করসপন্ডিং আউটপুটকে দেখে। খেয়াল করে দেখো 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, এখানে হচ্ছে তার 8টা আউটপুট। আমরা যখন একটা ইনপুট দিব তখন ইনপুট গুলো এখান দিয়ে যেমন গ্লো করবে, ঠিক আউটপুট গুলো এখান দিয়ে গ্লো করবে। আচ্ছা, প্রোগ্রাম যদি আমরা পারফেক্টলি করি, পাওয়ার অন করা মাত্র পাওয়ার পাবে, ঠিক আছে? আর যদি প্রোগ্রাম রান করতে থাকে তাহলে রান মোডে পাবে, আর যদি প্রোগ্রাম ভুল হয় তাহলে সে এরর মেসেজ জেনারেট করবে, যেখানে এরর হচ্ছে এটা চলবে না। ওকে, ইনপুট পোর্ট যদি দেখো, ইনপুট পোর্ট গুলো কিন্তু ঠিক একইভাবে মার্ক করা আছে, কোনটা কোনটা আমার ইনপুট পোর্ট দেখা যাচ্ছে এখন। PO2, POO, PO1, PO2 এভাবে কিন্তু আমার 12টা পোর্ট বলা আছে, রাইট? এরপরে বাকি যেগুলো ডট দাও এগুলো হচ্ছে আসলে ইনএক্টিভ, এগুলো আমরা অন্য পারপাসে ব্যবহার করতে পারি, কানেক্টিং পয়েন্ট বা আদার্স কিছু। এখানে খেয়াল করে দেখো, একটা 24 ভোল্টের ডিসি তৈরি হয় এখানে বিল্ট ইন, এটা দিয়ে আমরা অন্য ধরনের কাজগুলো করতে পারি। যেখানে আমার 24 ভোল্টের রিলে আছে বা 24 ভোল্টের ল্যাম্প আছে, সেই জায়গাগুলোতে আমরা এটা ব্যবহার করতে পারি। এটা নিয়ে কারো কোনো বুঝতে কোনো সমস্যা আছে? এটা নিয়ে যদি, জি বলো। ওকে, এটা নিয়ে যদি বুঝতে সমস্যা না থাকে তাহলে যাই প্রোগ্রামের সাথে আমরা কিভাবে হ্যাবিচুয়েটেড হব। আমরা এখন সিস্টেমটাকে অন করলাম। সিস্টেমটাকে যখন আমরা অন করছি তখন এখানে তার পাওয়ারটা গ্লো করা শুরু করবে, কিন্তু আমরা এখন কিন্তু কোনো প্রোগ্রাম দেইনি। এটার মধ্যে অবশ্যই একটা প্রোগ্রাম অলরেডি লোড, শুনতে পাচ্ছ? জি স্যার, ধন্যবাদ স্যার। এখানে অবশ্যই একটা অলরেডি একটা প্রোগ্রাম লোড করা আছে, কিন্তু আমি সেটাকে যদি রান করি ইট উইল ওয়ার্ক। ওকে, এখন আমরা আসলে প্রোগ্রামকে কিভাবে লোড করব। প্রোগ্রামকে যদি লোড করতে হয় তাহলে আমরা ব্যবহার করব একটা কমিউনিকেশন লিঙ্ক বা একটা কেবল। আচ্ছা, এই কেবলটা তোমাদেরকে দেখাচ্ছি। ক্যান ইউ সি দিস কেবল? জি স্যার। এটা হচ্ছে আমার একটা কানেক্টিং পয়েন্ট, হ্যাঁ, RS-232 পোর্টের একটা পার্ট। এটা হচ্ছে মেইন পোর্শন, এটা আমার পিএলসির মধ্যে যাবে।
যেহেতু আজকালকার দিনের পিসি গুলার মধ্যে এই কমিউনিকেশন পোর্টটা থাকে না, এগুলোর সাথে সব ইউএসবি, যার জন্য আমাদেরকে একটা স্পেশাল ইউএসবি কনভার্টার ব্যবহার করতে হয়। এটা ওকে, এটা এখন খুব কমন। আমি জানি তোমাদের মোটামুটি কারোর ইয়েতে, ইভেন অনেকের পিসিতে, আমার পিসিতে যেমন ভিজিএ কানেকশন নাই, এইচডিএমআই আছে, ইউএসবি আছে, কিন্তু ভিজিএ ডেস্কটপের সাথে নাই, আবার মনিটরের সাথে আছে। সুতরাং আমাকে কনভার্টার ইউজ করে, ইউএসবি টু ভিজিএ কনভার্টার ইউজ করে আমি এটা ব্যবহার করতে পারবো, তার আগে না। সেরকম এরকম কিছু কনভার্টার থাকে। আচ্ছা, এই কনভার্টারের মধ্যে যদি খুব ভালো করে খেয়াল করে দেখো, কনভার্টারের মধ্যে আসলে একটা সার্কিট বোর্ড আছে, খেয়াল করেছো? এবং এই সার্কিট বোর্ডের মধ্যে একটা আলাদা করে চিপ, এটাকে আমরা বলি প্রলিফিক, এই চিপটার নাম হচ্ছে প্রলিফিক। এই চিপটা থাকে, কিন্তু এইটার আবার কপিরাইট ল আছে, সেই কারণে সব ধরনের প্রোগ্রাম দিয়ে আবার এটাকে রান করানো যায় না। এটার ইয়ে পাওয়া যায়, ক্র্যাক পাওয়া যায়। তো ক্র্যাক ছাড়াও এটা যদি মানে অরিজিনালটা কেনা হয়, তখন এটা সাথে এটা পাওয়া যায়। ওকে, যাই হোক, এইটার জন্য আমরা একটা ড্রাইভার ইউজ করতে হয়। এই ড্রাইভারটা যখন আমরা কম্পিউটারের সাথে কানেক্ট করব, তখন সেই ড্রাইভারগুলোকে দেখি। তাহলে আমরা এখন আবার কম্পিউটারে ফেরত আসি, বাস এটা তোমাদের সামনেই আমরা কানেক্ট করি। দেখতে পাচ্ছ এই জায়গাটায় এটা আমরা কানেক্ট করব, রাইট? ওকে, তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আর না থাকলে তাহলে লেডার ডায়াগ্রামে যাই। লেডার ডায়াগ্রামে আমরা বোঝার চেষ্টা করি যে কিভাবে কানেকশন আমরা কমপ্লিট করবো, রাইট? আমরা ইউএসবি পোর্টের সাথে কানেক্ট করলাম। ওকে, আচ্ছা, এখন এটা শেয়ার অফ করি। আমরা পুরো কম্পিউটারের মধ্যে দেখি কোথায় কোথায় আমরা কি কি জিনিস পেতে পারি। তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। ওকে, এটাকে আমরা সেট করব কিভাবে? First of all, we need to go to the control panel. Okay, then we have to search for device manager. এখানে ডিভাইস ম্যানেজারে খেয়াল করে দেখো, এখানে প্রলিফিক ইউএসবি টু সিরিয়াল কম্পোর্ট COM6 এটার সাথে সে কানেক্টেড, রাইট? এখন হাউ ডু উই গেট দিস প্রলিফিক ইউএসবি টু সিরিয়াল কম্পোর্ট? ওকে, you can download it from internet, right? It's available in the internet. Okay, and internet থেকে এটা ডাউনলোড করা, sorry, this is the driver. ওকে, তো এই ড্রাইভারকে লোড করার পরে তুমি এটাকে দেখবে যে এখানে আছে। এটা হচ্ছে গিয়ে একটা সফটওয়্যার কানেক্টিভিটির জন্য, এটা হচ্ছে সফটওয়্যারটা যেটা আমার কানেক্টিভিটির জন্য কাজ করবে, কিন্তু এটা দিয়ে কিন্তু আমি লেডার ডায়াগ্রাম লিখতে পারবো না। বোঝা গেছে কথাটা? আমি এটা দিয়ে লেডার ডায়াগ্রাম লিখতে পারবো না, এটা আমার একটা সফটওয়্যার কাজে লাগবে। এখানে এখন দেখো COM6, এই কথাটা মনে রেখো। এখন আমরা যখন লেডার ডায়াগ্রাম লেখার জন্য যাব, উই নিড অ্যান অ্যানাদার সফটওয়্যার দ্যাট ইজ অ্যাকচুয়ালি KGL Win. Just a moment. এটা হচ্ছে আমার KGL Win, এটা হচ্ছে আমার LS, এই ব্র্যান্ডের সফটওয়্যারটাকে, এই ব্র্যান্ডের ইনভার্টারটাকে, সরি, পিএলসিটাকে রান করানোর জন্য, প্রোগ্রাম করার জন্য এটা আমাকে ব্যবহার করতে হবে। উই নিড টু ইউজ দিস সফটওয়্যার টু প্রোগ্রাম দিস পিএলসি।
Okay, so we need two softwares here. Okay, so আমরা যখন কেজিএলটাকে রান করব তখন আমাকে দেখতে হবে যে online project options, and in this option connection option, and we have connected RS-232, okay, with COM6. We do have this type of options also. খেয়াল করে দেখো এখানে আমাদের যেহেতু ইথারনেট নাই আমরা এটা ইউজ করতে পারছি না। গ্লোফা এফনেট ফর পিসি আর গ্লোফা এমনেট ফর পিসি এই দুটো আমাদের এখানে এই অপশনে নাই। ডায়াল আপ মডেম যদি কেউ ইউজ করো বা কেবল মডেম, যেহেতু আসলে এগুলো বেশ পুরনো যার জন্য এই জিনিসগুলো রয়ে গেছে এখন, কিন্তু আমাকে কনফার্ম করতে হবে যেটা COM6 এর সাথে কানেক্টেড, এবং এটা আমরা কোথা থেকে পেয়ে আসছি, ওই ডিভাইস ম্যানেজার থেকে আমরা পেয়ে আসছি, যেটা আমাকে সেট করতে হবে। ওকে, সো এভরিথিং ইজ নাও পারফেক্ট। Here is another option, whether I am going to use it local or remote. যদি আমরা রিমোটলি ব্যবহার করতে চাই তাহলে রিমোটের অপশনগুলো দিয়ে আসা যায়, যেহেতু এটা লোকাল কানেক্টেড আমার এটা লোকাল রাখতে হচ্ছে। ওকে, and these are not so important. Program files সোর্স জিনিসটু কোথেকে নিবে এবং ডেসিমেল আনসাইন্ড, তার মানে আমি যখন প্রোগ্রামিংটা দিব আনসাইন্ড ডেসিমেল হিসেবে তাকে আমি মাথায় রাখতে হবে আমার প্রোগ্রামিং করার সময়, যেটা ভ্যালুগুলো জানিবে সেটা হচ্ছে আনসাইন্ড ডেসিমেল। আর পেজ সেটআপটা আসলে তোমার এই প্রোগ্রাম যে লিখবো তার এই যে সেটআপটা এটার জন্য, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? খেয়াল করে দেখো ধাপে ধাপে কিন্তু আমরা আগাচ্ছি। আচ্ছা, নেক্সট আমরা আসলে কি দেখব, এটা হচ্ছে আমার যখন আমরা কেজিএল উইন এটা ইনস্টল করব আমরা এরকম একটা অপশন পাবো। আমি এটাকে ক্লোজ করি, you'll find KGL win right here. Okay, এই অপশনটা আসার পরে আমরা এখানে দেখতে পারবো। আচ্ছা, এটা কিন্তু লেখা প্রোগ্রামিং লেখা খুব সহজ, তোমার লজিক যদি খুব কনসেপ্ট ক্লিয়ার থাকে, লজিক্যালি যদি তুমি খুব সাউন্ড হও তাহলে এটা কিন্তু খুব সমস্যা না। এটা হচ্ছে জাস্ট সিলেক্টিং, এটা হচ্ছে নর্মালি ওপেন কন্ট্যাক্ট, ওকে, আর সেটা হচ্ছে নর্মালি ক্লোজড কন্ট্যাক্ট। আচ্ছা, এটা হচ্ছে হরাইজন্টাল লাইন, তার মানে তুমি কালেকশন করবা। এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন, তুমি ভার্টিক্যাল যদি কোনো কিছু দিতে চাও। এটা হচ্ছে আউটপুট কয়েল, আউটপুট কয়েলকে আমরা নানা রকম ভাবে ডিফাইন করতে পারি। সেটা হচ্ছে যেমন এটা হচ্ছে আমার একটা আউটপুট কয়েল, এই আউটপুট কয়েলকে আমরা এই নাম দিয়ে ডিফাইন করলাম, এটা আসলে আউটপুটে আসবে। আচ্ছা, নেক্সট আসো অ্যাপ্লাইড ইনস্ট্রাকশন। আমি যদি ইনস্ট্রাকশন দিতে চাই কোনো, এখানে যেমন ইনস্ট্রাকশন দিয়েছি এন্ড, এখন কানেক্ট করার পরে আমাদের কি দাঁড়াচ্ছে, কানেকশন করার পরে আমরা এখন একটা প্রোগ্রামটাকে লোড করতে চাই। আমার দিকে সব সেট আপ আছে, আমি যদি এই বাটনটা ক্লিক করি, ওকে, এই আইকনটাতে ক্লিক করলে সে চাবে যে আমি কি কি যেতে পারছি, ডাউনলোড টু পিএলসি। ওকে, পিএলসিতে প্রোগ্রামটা ডাউনলোড করবে। ওকে করা মাত্রই খেয়াল করে দেখো এখানে নিচে আসছে কানেক্টেড উইথ পিএলসি। এটা যদি না হয় তাহলে কিন্তু আসলে কোনো কাজ আগাবে না, এটা আসতেই হবে কানেক্টেড উইথ পিএলসি। ওকে, সো ইট মিনস দ্যাট এখানে খেয়াল করে দেখো এটা হচ্ছে ব্লু হয়ে আছে, এটাও ব্লু, তার মানে কি আসলে দুটাই কানেক্টেড, অন পাওয়ারে আছে, পাওয়ার মোডে। এটা হচ্ছে আমার ডিসপ্লে মনিটরিং মোড। ওকে, আমি যদি মনিটর করতে চাই আমি ক্লিক করবো, দেখবো যে হ্যাঁ এগুলো এগুলো অন, প্রোগ্রাম রান করছে, আমি প্রোগ্রামটাকে স্টপও করে দিতে পারি। ওকে, কিন্তু এটা কিন্তু অন। আচ্ছা, আবার যদি রান করে তাহলে সে আউটপুটটা এভাবে দেবে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, এই পিএলসিটা যদি আমরা প্রোগ্রামিং মোডে নিয়ে আসি, এখন যদি আমরা একটু প্রোগ্রামটা দেখাই তোমাদেরকে,
তখন একটু you will get the idea. খেয়াল করে দেখো পেন্সিলটা যদি আমরা একটু একটু অল্প করে একটু বাঁকা করে নিই, তাহলে দেখো পাওয়ার বাটন ইটস ওয়ার্কিং, রাইট? সে পাওয়ার পেয়েছে, তার প্রোগ্রামটা রান করছে, তার আউটপুটে এটা আছে। কিন্তু আউটপুটটা কিরকম? আউটপুটটা ছিল কি আসলে তোমার যখন আমি সুইচটা প্রেস করব তখন দেখবো আউটপুটটা চলে যায়। আচ্ছা, সুইচ প্রেস করা মাত্রই খেয়াল করে দেখো ইনপুট পোর্ট কাজ করছে, ইনপুট পোর্টের বাতি জ্বলে বসছে। খেয়াল করেছো? ইনপুট পোর্টের বাতি জ্বলে, আউটপুট পোর্ট থাকে না। ইনপুট পোর্টে আসে, আউটপুট পোর্টে থাকে না। ইটস সো সিম্পল, রাইট? দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। এখন এটা কেন হচ্ছে? আমি যে প্রোগ্রামটা লিখেছি প্রোগ্রামটা ছিল খুব সিম্পল। আচ্ছা, প্রোগ্রামটাতে আবার যাই, একটু একটু ইয়া হচ্ছে, তারপর যাই। স্যার, জি বলো। স্যার এখানে এরর বাতিটা জ্বলছে কেন? এরর বাতি জ্বলছে না, জ্বলছে রান। আচ্ছা, একটু দেখাই আবার। দেখতে পাচ্ছ এখন? এরর বাতি Yes, কিন্তু sir. জ্বলছে না, জ্বলছে রান বাতিটা। তার মানে প্রোগ্রামটা রান করছে, প্রোগ্রামে কোনো এরর আসেনি। কিন্তু প্রোগ্রামে যদি এরর থাকে তাহলে আমার রান বাতি জ্বলবে না, এরর বাতিটা জ্বলবে। হ্যাঁ, ওকে ওকে। এই যে দেখো, ঠিক আছে। আচ্ছা, খেয়াল করে দেখো, এইটা ছিল আমার প্রথম সুইচটা। এটা হচ্ছে কি দিয়েছি আমরা, দিয়েছি এখানে ক্রস দেওয়া, ঠিক আছে? ক্রস দেওয়া একটা সুইচ, রাইট? এটা কি আসলে নর্মালি ক্লোজ কন্টাক্ট। এটা আসলে নর্মালি ক্লোজ থাকে, আমি যখন প্রেস করবো তখন সে ওপেন হয়ে যাবে। বোঝা গেছে? তার মানে আমি যখন সুইচটা প্রেস করছি তখন সে আসলে লজিক্যালি ওপেন হয়ে যায়। ওপেন হয়ে গেলে কি হবে? এই বাতিটা বন্ধ হয়ে যাচ্ছে। বোঝা গেছে? জিনিসটা কিন্তু খুব সিম্পল। স্যার, হ্যাঁ বলো। স্যার এখানে নরমালি ওপেন সুইচ ইউজ করলেন না কেন স্যার? ও, এটা জাস্ট একটা করে ফেলি, এখনই করে দেখা দিই, ঠিক আছে? এটাকে তোমরা দেখতে পাচ্ছ তো স্ক্রিন, না? ডিলিট করলাম, ওরে নর্মালি ক্লোজ, এখানে একটা সুইচ বসালাম, কি দিব? P0 দিয়ে দিলাম। এখন আমাকে নতুন করে প্রোগ্রামটা আবার লোড করতে হবে, রাইট? আচ্ছা, Sir, what do you mean by P0 and P40? আসছি, এক মিনিট। প্রোগ্রামটা লোড করে ফেলি, লোড করে এটা দেখাতে গিয়ে তোমাকে আবার বলে ফেলতে পারবো, রাইট? আচ্ছা, এখন দেখো খেয়াল করে, এটা হচ্ছে গিয়ে এখন এই প্রোগ্রামটা লোড হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে নর্মালি কি ওপেন, এটা কিন্তু নর্মালি ওপেন, আগের বার ছিল নর্মালি ক্লোজ। এখন এই প্রোগ্রামটা লোড করা হয়েছে। এখন আমরা আবার ভিডিওতে যাই, দেখাই। দেখতে পাচ্ছ? দেখো এখন কিন্তু কোনো বাতি জ্বলছে না। আচ্ছা, এরপর যখন আমি সুইচটা প্রেস করছি, ক্যান ইউ সি দা আউটপুট? স্যার আপনার ক্যামেরাটা দেখা যাচ্ছে না স্যার। স্যার আমরা কিছু দেখতে পাচ্ছি না স্যার। দাঁড়াও এক মিনিট।
এখন দেখতে পাচ্ছ না? হ্যাঁ, দেখতে পাচ্ছি এখন। এখন যদি আমরা দেখি, এই যে দেখো এখন বাতি আমার অফ, রাইট? আমি যখন সুইচ দিচ্ছি তখন আমার বাতিটা জ্বলে উঠছে, দেখছো খেয়াল করে? জি স্যার। জি স্যার। ওকে, এখন কিন্তু আমি লজিকটা চেঞ্জ করে ফেললাম। তুমি যখন বললা যে স্যার এটা এরকম করলেন কেন, আগেরটা ছিল নট লজিক, বাতি সুইচ অন করলে বাতি বন্ধ হবে, এখন দিয়েছি কি লজিক, নর্মাল যেটা ইনপুট আউটপুট লজিক, ঠিক আছে? এখন সুইচ দেওয়া মাত্রই বাতিটা জ্বলে উঠবে। ওকে, আচ্ছা, তোমাদের একজনের কোশ্চেন ছিল যে স্যার এটা আবার নিভে 200 কেন? যাচ্ছে। হ্যাঁ স্যার এটা একবারে জ্বলে থাকতেছে না কেন, মানে সুইচ প্রেস করার পর? ও আচ্ছা, সুইচ প্রেস করার পরে আমি তো এটা তো হচ্ছে সুইচটা হচ্ছে যতক্ষণ অন তখন সে অন থাকবে। ইটস লাইক এ হাউ ক্যান আই সে, বলতে পারো যে কলিং বেলের সুইচ, তুমি যতক্ষণ ধরে রাখতেছো তখন পর্যন্ত সে অন, যখন ছেড়ে দিচ্ছ তখন সে অফ। স্যার আমি চাচ্ছি পুশ যে বাটনের মতো স্যার। সুইচটা প্রেস করব কিন্তু আমার লোডটা অন থাকবে সব সময়, ওটা সবসময় বাতিটা থাকবে। জ্বলে থাকবে। তাহলে আমাদের প্রোগ্রামটা চেঞ্জ করতে হবে। ওকে, তাহলে প্রোগ্রামটা কি চেঞ্জ করবো? তাহলে আবার শেয়ার চেঞ্জ করি, রাইট? দেখাচ্ছি, দুই। স্যার এটা তো পুশ বাটন, এই জন্য এটা না, তুমি চাইলে আবার ওটাও করতে পারো, ও যেটা যাচ্ছে সেটাও করা সম্ভব। আমরা ডিলে দিয়ে করতে পারি না না। যে আমি যখন অন থাকবে তখন জ্বলবে, আর অফ থাকলে অন্যটা অন্য কয়েলে ডিলে দিতে পারি, কিন্তু ডিলে তো আসলে একটা পর্যায়ে শেষ হয়ে যাবে, ঠিক না? আমরা এখানে যেটা করতে পারি, খেয়াল করে দেখো, এইখানে আমরা স্যার এখানে তো স্যার আমরা একটা ক্লোজ কন্টাক্ট নিয়ে এসে ওটাকে স্যার পুশ বাটন দিয়ে স্যার অন করতে পারি। Sir, you may use a less program. হ্যাঁ, ল্যাচের প্রোগ্রাম ইউজ করা যাবে। Yes, sir. Lessing program you can start and আজকে এটা stop. ল্যাচ শেয়ার করবো না এখানে, কারণ এই ক্লাসটা তো মাত্র শুরু ক্লাস, তো তো এটা তো আসলে অ্যাডভান্স লেভেলের কাজ, ঠিক আছে? সিম্পল একটা অন্যভাবে চিন্তা করো, কি করা যায় বলো তো দেখি। স্যার আমরা একটা স্যার ক্লোজ কন্টাক্ট যদি ইউজ করি, ম্যাগনেটিক কন্ট্যাক্টর। হুম, স্যার ক্লোজ কন্টাক্ট নিয়ে এসে যদি স্যার আমরা ওটা Plus এই coil, পুশ you can বাটনটা use যদি the coil for P40. Sir, P40 coil you can use as a common. এক্স্যাক্টলি, এন্ড আই এম ডুইং দ্যাট পার্ট। No, P40 P40 should be connected with first row. না, একটু একটু ইয়াস ফার্স্ট ইয়ার সাথে চলে যাবে, হবে এইটা একটু ঘুরে, ফ্যানটা পরে দিলে ভালো হতো, ঘুরোচ্ছে। এইটা যাবে ফার্স্ট রঙের সাথে চলে যাবে। স্যার এটা তো একটা অর গেটের মতো হয়ে গেছে স্যার। দেখি কি হয়। আমি একটু শেয়ার বন্ধ করি, আবার ওটাতে যাই। জি স্যার।
দেখতে পাচ্ছ তো না? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, এখন যদি খেয়াল করে দেখো, আমি সুইচটা যদি ক্লিক করি কি হয়, বাতিটা জ্বললো, সুইচটা কিন্তু ছেড়ে দিয়েছি, ঠিক আছে, বাতি বন্ধ, রাইট। এখন আমি যদি প্রোগ্রামটাকে আবার রান করতে চাই, I can use the stop. So the PLC mode is now stop mode, and I can get to another run mode. Run mode গেলাম, তারপর আবার যখন সুইচটা দিব, aha, sorry for that reason it's not working. Okay, so the connection chile, but okay, খেয়াল করে দেখো, এখন যদি সুইচ দেওয়া নাই, ঠিক আছে, তারপর আমার সেই বাতিটা জ্বলে আছে। It's not now like a latch or something like this. Okay, so it's possible to make like this. So do you have any question এই পর্যন্ত? স্যার সুইচ অফ করে দিলে কি বাতিটা বন্ধ হবে না? যদি বাতি বন্ধই না হয় তাহলে আমাদের প্রোগ্রাম দিয়ে কিভাবে কন্ট্রোল করবো, অন অফ হবে কিভাবে? ও, এটাকে বন্ধ করার জন্য তোমাকে আরেকটা লজিক লিখতে হবে ভিতরে। এটাকে যদি তুমি ইয়ে করতে চাও, বন্ধ করতে চাও, তাহলে ভিতরে আবার একটা লজিক লিখতে হবে যে হ্যাঁ, অন্য একটা সুইচ দিলে সে বন্ধ হয়ে যাবে। ওকে স্যার, বুঝা গেছে? এখন এইভাবে আমরা আস্তে আস্তে লাইন বাড়াতে পারি। খেয়াল করে দেখো, প্রথম ইয়েটা ছিল একদম খুব সিম্পল, তুমি জাস্ট সুইচটা অন করছো, বাতি জ্বলছে, সুইচটা অফ করে দিচ্ছ, বাতি বন্ধ হয়ে যাচ্ছে। দ্বিতীয়টা তুমি সুইচ অন, বাতি আর বন্ধ হচ্ছে না, বাতি অন হচ্ছে কিন্তু আর বন্ধ হচ্ছে না, ওকে, বাতিটা জ্বলেই যাচ্ছে। এখন তুমি যদি আরেকটা সুইচ দাও, তাহলে সেটাও হতে পারে যে বাতি বন্ধ হবে। এখন তুমি যদি মনে করো না আমি সুইচ দিব না, আমি টাইম ডিলে দিব, সেটাও সম্ভব, ঠিক আছে, সেটাও আমাদের এখান থেকে করা সম্ভব। এটা একটু শেয়ার করি তোমাদের সাথে, সামান্য অল্প একটু। ওকে, স্ক্রিন শেয়ার করি। মানে পিএলসির মধ্যে প্রচুর কাজ করা সম্ভব, কিন্তু এই স্বল্প পরিসরে আসলে মানে ঘন্টা খানেকের একটা ওয়ার্কশপ এটা সম্ভব না, এটা শুধু তোমরা সবাই বুঝবা। আচ্ছা স্যার, এই প্রোগ্রামটা কিভাবে কাজ করছে আমরা বুঝতে পারি? বুঝিনি আগের প্রোগ্রামটা। জি স্যার, আগের প্রোগ্রামটা আবার একটু দেখাবো। জি স্যার, ওটা কিভাবে কাজ করছে এটা একটু বুঝালে ভালো হতো। খেয়াল করে দেখো, এটা হচ্ছে P0000, ঠিক আছে। এটাকে যখন আমরা অন করব, অন করলে এইটা হচ্ছে কয়েল, আউটপুট কয়েল, তার মানে আউটপুটে আমার এটা আসবে। এটার সাথে যদি আমি কানেক্ট করি P004, এই তার মানে হচ্ছে এইটার সাথে P40 সাথে এই P40 কানেক্টেড, তার মানে এই কয়েলটা যদি এনার্জাইজ হয় তাহলে এই সুইচটা অন হবে, বুঝা গেছে? আচ্ছা, এই P40 কে অন করার জন্য আমি কি করছি, প্রথমে P0 কে অন করছি হাত দিয়ে। এটাকে যখন আমি হাত দিয়ে অন করছি, তখন P40 কয়েলটা এনার্জাইজ হচ্ছে। P40 কয়েলটা এনার্জাইজ হলে P40 সুইচটা অন হচ্ছে। এখন খেয়াল করে দেখো, এই দুটো প্যারালাল, তার মানে এখন যদি আমি এটাকে ছেড়েও দিই, তাহলে এনার্জিটা আমার P40 হয়ে P40 কয়েলে চলে যাবে, বুঝা গেছে, যে কারণে আমার বাতিটা অন থাকছে। আর আমি যদি এটাকে না রাখি, এটাকে যদি সরাই দিই, তাহলে কি হবে, এটাকে যদি না রাখি তাহলে এই P0 দিলে P40 অন হবে, আবার যখন P0 ছেড়ে দিব তখন সে অফ হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। তার মানে প্রথমটা হচ্ছে সিম্পল পুশ বাটন, কিন্তু যখন আমি পরেরটা চলে এলাম, এটা তখন আমরা ঠিক এভাবে লজিক্যালি বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলোকে আমরা এভাবে চিন্তা করি। ওকে, এটা হচ্ছে কি তোমার বুদ্ধিমত্তার সাথে সাথে আস্তে আস্তে ডেভেলপ করবে, যে কত কত প্রোগ্রাম আমি লিখতে পারি। আচ্ছা স্যার, এই ফিজিক্যাল স্যার ইনপুট ডিভাইসটাই কি স্যার, মানে এটা রিপ্লেস আমরা ইন্ডাস্ট্রি ক্ষেত্রে কল্পনা করলে মানে সেন্সর ইউজ করা হয়েছে নাকি স্যার? বুঝিনি ফিজিক্যাল মানে স্যার, এই যে স্যার পিএলসি ইনপুটে যে আমরা সুইচ ব্যবহার করেছি, এটা স্যার ইন্ডাস্ট্রিয়াল পারপাসে স্যার এখানে বিভিন্ন সেন্সর
ইউজ করা হয়েছে। সেন্সর আসতে পারে, সুইচ আসতে পারে, যেমন আমরা একটা মোটর অফ করতে চাই, আমরা সুইচটা প্রেস করতে পারি না, কখনো পিএলসি কাজ করবে, এই সুইচও থাকবে। সুইচ আসতে পারে, অ্যাকচুয়েটর আসতে পারে, প্রক্সিমিটি সুইচ আসতে পারে, সেন্সর আসতে পারে, কারেন্ট সেন্সর আছে, ভোল্টেজ সেন্সর আছে, অনেক ধরনের সেন্সর আসতে পারে। ঠিক আছে, এটা কারেন্ট লিমিট করা বড় যায়। একটা মানে এরকম বোর্ডের মতোই থাকে যেখানে স্যার যে ইঞ্জিনিয়াররা মানে এই হ্যাঁ switch- হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা সেটাই করি, পুরো একটা কন্ট্রোল প্যানেলের মধ্যে এগুলো এবং এটাকে লজিক্যালি চিন্তা করা। এটা একটা ছোট পিএলসি জাস্ট ফর ল্যাব পারপাস, এটা খুব বড় তা না। আমরা সাধারণত ইন্ডাস্ট্রিতে গেলে দেখা যায় ইনপুট আউটপুট অনেক বেশি থাকে ওগুলা, ঠিক আছে, কিন্তু মোরলেস স্ট্রাকচারটা আমার এরকম। আচ্ছা, এখানে এটা একটু বড় করে রেখেছি, যেহেতু তোমরা আসলে, আমি জানি না তোমরা কেউ পিএলসি পারো কিনা, আমার কাছে মনে হচ্ছে একজন দুজন হয়তো পারে, ঠিক আছে, কিন্তু পিএলসির এই জিনিসগুলো আমি জাস্ট একটা ছোট মানে প্রোগ্রামটা, ওই আগেটা তো বেশ ছোট, এখানে আমি একটু জাস্ট বড় করেছি। P40 খেয়াল করে দেখো, এই সুইচটা এটার সাথে ইন্টার কানেক্টেড এবং P40 কয়েলটাই আবার এটার সাথে কানেক্টেড। তার মানে তুমি যখনই অন করবা এইটা দিয়ে সে পাওয়ার পাবে, ঠিক আছে, তার মানে তুমি যখন অন করা মাত্রই সে পাওয়ার পাবে, সে আবার এই কয়েলটাকে সে এনার্জাইজ করবে, করে কি করবে, এখান থেকে সে পাওয়ার নিয়ে থাকবে, রাইট। আচ্ছা, এটাকে সাথে সে P41 কে পাওয়ার দিবে, P41 কয়েলটা যখন এনার্জাইজ হবে, এটা দ্য ব্লু ওয়ান, তখন এই P41 এটাকে এনার্জাইজ করবে, করে আমার এই টাইমারটা অন করবে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, P41 এর সাথে PO3 মানে এই টাইমারের সাথে এই টাইমারের কন্ট্যাক্ট কানেক্টেড, তার মানে সে তখন P44 কে অন করবে। আচ্ছা, P44 অন হবে কখন? P44 কিন্তু স্টার্টিং অন, কারণ খেয়াল করে দেখো এটা হচ্ছে নর্মালি ক্লোজড কন্ট্যাক্ট, তার মানে এখন টাইমারটা অফ হওয়া শুরু করবে। এখানে দুই ধরনের টাইমার দেখানো হয়েছে, অন টাইম কখন, অফ টাইম কখন, ঠিক আছে। আচ্ছা, 60 মিনিট করে 6 সেকেন্ড আর 100 মিনিট করে 10 সেকেন্ড, এটা হচ্ছে ওইভাবে মিলি সেকেন্ড হিসাবে চিন্তা করে নেওয়া। ওকে, এই প্রোগ্রামটা যদি আমরা লোড করি তাহলে দেখো কি করে পুরোটা সিস্টেম। স্যার জি স্যার ফার্স্ট ল্যাডারের একটু এক্সপ্লানেশনটা আবার একটু বলবেন? হ্যাঁ, মানে এইটার ফার্স্ট রান। হ্যাঁ, আচ্ছা। জিরো যে লাইনটা। আচ্ছা, জিরো থেকে যে লাইনটা আছে, আচ্ছা এখান থেকে খেয়াল করে দেখো, জিরো থেকে এই পাশ থেকে এই পাশে, মানে এখানে জিরো যেখানে লেখা আছে এই পাশ থেকে যখন এই পাশে যাচ্ছে পুরোটা লাইন, এটাকে আমরা বলি রান। এটা হচ্ছে ফার্স্ট রান, তারপর হচ্ছে মাঝখানে কিছু বাদ দিয়েছি আমি একটু সুবিধা করার জন্য, এরপর হচ্ছে 4 নাম্বার, 8 নাম্বার, 10, 14, 16 এরকম ভাবে আছে আর কি। আমি সিরিয়াল লিখলে মাঝখানে মাঝখানে কিছু লাইন বাদ দেওয়ার কারণে এইভাবে আসছে। আচ্ছা, খেয়াল করে দেখো, ফার্স্ট এটা কি, প্রথমটা যদি আমরা ধরি স্টপ করবো, খেয়াল করে স্টপ করলে কি হয়, P40 এটা আসলে হাই হয়ে আছে, ঠিক না, এটা নর্মালি ক্লোজ, তার মানে এনার্জাইজ, এটা হচ্ছে নর্মালি ক্লোজ আছে, এখানে আমি ক্লোজ কন্ট্যাক্ট, এটাও আমার ক্লোজ কন্ট্যাক্ট, খেয়াল করে দেখো। আচ্ছা, যখন আমি প্রোগ্রামটা রান দিচ্ছি তখন কিন্তু এইটা এনার্জাইজ হচ্ছে, এটা এনার্জাইজ করবে কাকে, 40 কে, 40 কে এনার্জাইজ করা মাত্রই কিন্তু নিজেই সে ডি এনার্জাইজ হয়ে যাবে। এটা কি বোঝা গেছে? জি স্যার, ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাবে। ওকে, সাথে সাথে কি হবে, এটা কিন্তু আবার ক্লোজ হবে, কারণ এটা কিন্তু নর্মালি ওপেন, তার মানে যখন আমি এটাকে এনার্জাইজ করবো এই উপরের P40টা অন হবে। বোঝা গেছে? এটা হচ্ছে ফার্স্ট লাইন, আমি গেলাম। ওকে, তাহলে কি পাচ্ছি ফার্স্ট ইয়াতে, এই দেখো P40 এটা এনার্জাইজ হয়েছে আর এটা ডি এনার্জাইজ হয়ে কি হয়েছে, সরি এটা ওপেন হয়ে গেছে আর এটা ক্লোজ হয়েছে, উপরেরটা ক্লোজ, নিচেরটা এখন কিন্তু আর সে বন্ধ হচ্ছে না নিজে নিজে। আচ্ছা, এটার সাথে কি হবে, এখন যদি আমরা একটু ধীরে ধীরে দেখি, এই দেখো P41 যখন অন হচ্ছে এটার সাথে P41 অন হয়, P41 অন হলে এখানে টাইমারটা চলে, এই টাইমারটা চলার অর্থ হচ্ছে টাইমার 3, এই 44টা এনার্জাইজ হবে, হলে এই যে এটা ছিল ক্লোজ, খেয়াল করে দেখো এটা কিন্তু ক্লোজ ছিল, রাইট, এই ক্লোজটা ওপেন হয়ে যাচ্ছে, ওপেন হয়ে গেলে এই টাইমারটা তখন কি হবে, অফ হবে। এই যে দেখো এখন এই টাইমারটা কাজ করা শুরু করেছে, দেখছো, টি অফ টাইমার হচ্ছে প্রথম থেকে অন থাকতে হবে, সে যখন এনার্জাইজ হবে তখন সে অফ হবে। এই দেখো সেটা অফ হলো, অফ হওয়ার সাথে সাথে T2 সাথে কানেক্টেড 43, তখন সে কি হলো, সে ডি এনার্জাইজ হয়ে গেল। ওকে, আমরা এইভাবে টাইমারও দিতে পারি। ওকে, এখন যদি আমরা একটু আবার ভিডিওটা চেঞ্জ করি, হ্যাঁ তোমরা এটা দেখতে পারো এটা কি করছে।
তোমরা কি দেখতে পাচ্ছ পাওয়ার, রান এবং সব মোডে? খেয়াল করে দেখো, লাস্টলি ছিল P43টা আমার অফ হয়ে যাবে। ওকে, যদি স্টপ করি আমার কোনো শুধুমাত্র পাওয়ার আছে, আর কোনো কিছু নাই। আচ্ছা, যখনই আমরা রান দিচ্ছি তখনই রানের সাথে সাথে আমার আউটপুটগুলা আসছে। খেয়াল করে দেখেছ বাতিগুলা চেঞ্জ হয়ে যায়। এই খেয়াল করে দেখো, টাইমার অন হওয়ার পরে 44 অন হলো, 44 অন হয়ে আছে। এরপর যখন টাইমারটা অফ হচ্ছে তখন আমার 42টা বন্ধ হয়ে গেল। ওকে, এইভাবে আমরা আসলে বিভিন্ন ধরনের কাজ করতে পারি। Can you hear me? শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এবং কানেকশনটা যদি চিন্তা করি, কানেকশনগুলো আসলে কিভাবে দেই আমরা? কানেকশনগুলো খুব সিম্পল। সিম্পলটা হচ্ছে গিয়ে এখানে এটা ডিসি 24 ভোল্ট তৈরি হয়, রাইট? আর আমাদের এখানে এসি 240 ভোল্ট তৈরি হয় আর ইনপুট হিসাবে দেই। তাহলে এখানে খেয়াল করে দেখো, আমরা যদি এখানে আউটপুট হিসাবে চিন্তা করি তাহলে এখানে এসিটা, আমার এসি থেকে দুইটা টার্মিনাল আছেই, তার সাথে আমি একটা আসলে যা লাগাতে চাই, লাইট হোক বা রিলে হোক, যাই হোক, লোড যদি কানেক্ট করতে চাই সেটা দিয়ে আমি সরাসরি দিব কানেকশন। P40 গুলোতে, P41 এ, P42 এরকম ভাবে কানেকশন দিতে পারি। আর আরেকটা পার্ট আমি দিব কম 0-তে, কম 1-এ, এরকম ভাবে। বোঝা গেছে? আমরা এইভাবে কানেকশনগুলো সিম্পল এতে করতে পারি। একইভাবে ইনপুটটাকে যদি চিন্তা করি, আমার ডিসি 24 ভোল্ট তৈরি হয় আর তার সাথে কানেকশন এখানে খেয়াল করে দেখো, আমি এখানে 24 ভোল্ট অনুসারে কানেকশন দিতে পারি। তার মানে এখান থেকে যদি আমি একটা 24 ভোল্টের সোর্স চিন্তা করি, যে এই পয়েন্টে আমার একটা সোর্স আছে, এই পয়েন্টে একটা আছে, সোর্সের একটা পয়েন্ট, তাহলে আমরা সেভাবে দিতে পারি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবা, যখন আমরা কানেকশন দিই এখানে আমাদের একটা এনপিএন স্ট্রাকচার হতে পারে অথবা একটা পিএনপি হতে পারে। বোঝা গেছে? এনপিএন এ কি করি আমরা? ভিসিসিটা দিই পজিটিভ, আর পিএনপিতে ভিসিটা হচ্ছে আমার নেগেটিভ, গ্রাউন্ডে থাকে অথবা নেগেটিভ। সেই হিসাবটা আমাদের এখানে করে নেওয়া যায়, যে আমার সোর্সিং হবে না সিঙ্কিং হবে কারেন্ট। ওকে, এইভাবে আমরা আসলে পুরো পিএলসির জিনিসটা অপারেট করতে পারি। তো ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে পিএলসিটা হচ্ছে নেক্সট জেনারেশন, একদম খুব বেশ কাজে লাগবে। নেক্সট জেনারেশন পিএলসি গুলো, যেগুলোর মধ্যে আসলে আইওটি বেসড বা আরো নেটওয়ার্কিং এর মধ্যে ইম্পর্টেন্স আছে, সেই জায়গাগুলো আমাদের বেশ কাজে লাগবে। যে কারণে আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের একটা ওয়ার্কশপ অন্তত স্টুডেন্টকে জানানো উচিত, যে এইটার ব্যাপারে তারা কতটুকু চিন্তা ভাবনা করে আসলে। বোঝা গেছে? ওকে, কারোর যদি এখন কোনো কোশ্চেন থাকে, ইউ আর ফ্রি টু আস্ক। ওকে, স্যার এটা কি এইভাবে কাজ করে? যেমন আমরা তো আরডিনোর সাথে অনেকটা পরিচিত, এখানে মানে যখন আমরা হাই দেই তখন একটা 5 ভোল্ট জেনারেট করে, ওইরকম কিছু এটাতে? না, এটা তুমি প্রোগ্রামে, তুমি যখন আরডিনো নিয়ে যখন কাজ করো, আরডিনোটা হচ্ছে গিয়ে রিলেটিভলি খুব সিম্পল। আরডিনোর চাইতে বেশ কমপ্লেক্স জিনিস এটার মধ্যেই রয়ে গেছে। আরডিনোর মধ্যে তুমি যখন অপারেট করো, সে কিন্তু মানে
প্রোগ্রামিং এর মধ্যে এত হাই এন্ড এসে অপারেট করতে পারে না আসলে আরডুইনো। তুমি তাকে শুধু ডিজিটালি কিছু আউটপুট দিচ্ছ, আর এটা কিন্তু তোমার আর অ্যানালগ কিছু ইনপুট দিচ্ছ, আর এটা কিন্তু তোমার অ্যানালগ ইনপুট নেওয়ার সাথে সাথে আরো প্রসেসের বাকি সবগুলাকে একসাথে ইনকর্পোরেট করে কাজ করতে পারে। বুঝতে পারছো? আরডুইনো হচ্ছে এর একটা ছোট ভার্সন। আরডুইনোর সাথে যখন রিলেটিভে কানেক্ট করো না, এটা ছোট ভার্সন আরডুইনোটা আসলে। আরডুইনোতে আমরা পিএলসি বানাতে পারি, ইটস ট্রু, কারণ তার মধ্যেও মাইক্রোপ্রসেসর আছে, তার মধ্যেও তোমার র্যাম রম সবই আছে। চাইলে তুমি এক্সটার্নালি রিলে বোর্ড কানেক্ট করে নিয়ে ওটা করতে পারো, পিএলসি বানাতে পারো, কিন্তু ওটা ওই লেভেলের এফিশিয়েন্ট হবে না। স্যার আই হ্যাভ এ কোশ্চেন। হ্যাঁ শিওর। স্যার স্ক্যাডা সিস্টেমটা কি স্যার পিএলসি এর অংশ নাকি স্যার দুইটা ডিফারেন্ট সিস্টেম? দুটো ডিফারেন্ট সিস্টেম। স্ক্যাডা হচ্ছে সুপারভাইজারি কন্ট্রোল অ্যান্ড ডেটা অ্যাকুইজিশন। ঠিক আছে, স্ক্যাডা নেটওয়ার্ক তুমি পিএলসি দিয়েও কন্ট্রোল করতে পারো, পিএলসি ছাড়াও কন্ট্রোল করতে পারো। কারণ স্ক্যাডা নেটওয়ার্ক যেমন ইলেকট্রিক যে স্ক্যাডা নেটওয়ার্ক, এটা সবকিছুর মধ্যে পিএলসি থাকে না অবশ্য। স্যার আমরা যখন বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ছবি দেখি তখন ওইখানে পিএলসি ইউজ করে, তখন তো আমরা তো দেখি বড় বড় সুইচ ইউজ করতেছি। ওই সুইচ গুলি কি শুধু স্যার এই যে কন্ট্রোলের মতো আপনি যেমন একটা সুইচ ইউজ করছেন, ওইখানে ওনারা বড় বড় সুইচ গুলি ইউজ করতেছে, আর ভিতরে যেমন এই পিএলসি তে আছে? হ্যাঁ, ভিতরে এই ধরনের পিএলসি আছে, বড় সুইচই ব্যবহার করে। খেয়াল করে দেখো, আমি যদি একটা রিলে ব্যবহার করি, সেই রিলেটার পাওয়ারটা আমি দিয়ে বড় একটা সুইচকে অপারেট করতে পারি। বুঝতে পারছো? কিন্তু রিলে থেকে পিএলসি থেকে রিলেটা চলবে কম কারেন্ট নিবে, সে ফর এক্সাম্পল 5-7 মিলি অ্যাম্পিয়ার। কারণ রিলে কয়েল কিন্তু খেয়াল করেছো, রিলে কিন্তু কয়েলটা অনেক হাইলি রেজিস্টিভ থাকে, কারেন্ট খুব কম, টার্নস অনেক বেশি, তাতে যেটা রিলের ইন্টারনাল লস খুব কম, কয়েলের এনার্জির কনজাম্পশন খুব কম। সেই এনার্জিটা আসে তোমার নাম্বার অফ মানে টার্নসটাকে বাড়ায় তুমি এনার্জিটাকে একুমুলেট করতে পারতো। আর যেহেতু কারেন্ট ইনজেক্ট করে, সুতরাং এটা পাওয়া যায়। স্যার জি স্যার, আমরা এখানে যে পিএলসিটা দেখেছি এটা হচ্ছে হলো 220 ভোল্টে সর্বোচ্চ অপারেট করতে পারে, বাট যখন ইন্ডাস্ট্রিতে 3 ফেজ থাকে যেমন এটিএস, মোটর কন্ট্রোলার, এগুলোতে তো স্যার হাই ভোল্টেজ, তো ওইগুলোর জন্য কি আলাদা পিএলসি ব্যবহার করতে হয় নাকি এটা দিয়েই কন্ট্রোল করা সম্ভব? এটা দিয়ে কন্ট্রোল করা সম্ভব, কারণ এটার সাথে তুমি তখন রিলে লাগাবা। ঠিক আছে, সেই রিলেটা ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েলকে এনার্জাইজ করবে। তার মানে এখানে যে রিলেটা হবে, রিলেটার কয়েল তুমি পিএলসিটা দিয়ে এনার্জাইজ করবা। ঠিক আছে, আর রিলেটার যে আউটপুট, সেই আউটপুটটা দিবা তুমি ম্যাগনেটিক সার্কিটের ম্যাগনেটিক কন্ট্যাক্টরের ম্যাগনেটিক কয়েলের মধ্যে দিলে যেটা হবে যে রিলেটার যখন অ্যাক্টিভেট হবে তখন ম্যাগনেটিক কন্ট্যাক্টে কাজ করবে। আমরা বড় বড় মোটর এভাবেই করি, এবং তোমরা চাইলেও এটা দিয়ে কিন্তু ওই যে ওয়াই ডেল্টা স্টার্টার সব চিন্তা করা যায়। এই ধরনের পিএলসি গুলো দিয়ে ওয়াই ডেল্টা স্টার্টার কিভাবে বানাবো, এই যে টাইমার ফাংশন দেখালাম, টাইমার ফাংশনটাকে ব্যবহার করে তুমি ওয়াই ডেল্টা স্টার্টার বানাতে পারো। তারপর যে ল্যাচ দেখালাম, এটাকে ব্যবহার করে তুমি ওয়াই ডেল্টা স্টার্টার চিন্তা করতে পারো যে হ্যাঁ আমার একটা মোটর ওয়াইতে শুরু হলো, 60 সেকেন্ড মানে 10 সেকেন্ড পরে এটা ডেল্টাতে চলে যাবে, বা 20 সেকেন্ড পরে সে ডেল্টাতে চলে যাবে। তার মানে তুমি কোন কোন কন্ট্যাক্ট তখন পেতে পারে সেটা সে চিন্তা করতে পারো। ফর এক্সাম্পল আমি একটু স্ক্রিন শেয়ার করি। আমরা যদি ওয়াই ডেল্টা চিন্তা করি, একটা ফেজ, দুইটা ফেজ, তিনটা ফেজ, রাইট? আচ্ছা, তুমি যদি ওয়াই চিন্তা করতে যাও, হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি আসলে খেয়াল করো। এই একটা কানেকশন, এই দুইটা, এই তিনটা, রাইট? এখানে 4 নাম্বার, এখানে 5 নাম্বার। ওকে, এই পর্যন্ত কোনো সমস্যা আছে বুঝতে?
আচ্ছা, ওয়াইতে যদি স্টার্ট করতে চাই তাহলে প্রথমে আমার এটাকে এবং এটাকে আমার ক্লোজ কন্ট্যাক্ট করতে হবে না? আচ্ছা, তারপর আমি এই তিনটাকে একসাথে ক্লোজ করি, এটা এটা এটা। ওকে, এই আসেনি এখন ভিডিওটা, আসুক, এই যে আসছে এখন, রাইট। এই তিনটাকে আমরা প্রথমে করব কি, এটা হচ্ছে আমার 1 নাম্বার, এই দুটাকে ক্লোজ করলাম, করার পরে এই তিনটাকে একসাথে ক্লোজ করলাম। তাহলে এখন দেখো ওয়াই কানেকশন হয়ে গেছে না? হয়েছে। এখন মোটরটা যখন ঘোরা শুরু করবে তখন আমি এইখানে একটা কানেকশন দিলাম, এইখানে একটা কানেকশন দিলাম, আর আরেকটা দিব কোথায়, এইখান থেকে ঘুরাইয়া এখানে একটা কানেকশন দিব, রাইট। এই থার্ড ইয়াতে গিয়ে আমি 1 নাম্বারটাকে যখন অফ করব তখন 3 নাম্বারটাকে অন করব, 3 নাম্বার কানেকশন তিনটা অন হবে। তাহলে আমি একটা কয়েল দিয়ে 3টা কানেকশন করতে পারি না? বুঝা গেছে? তাতে যাবে 1 2 3, তার মানে প্রথমে আমি যখন কানেকশন দিচ্ছি ওয়াইতে কানেক্ট করে আমি মোটরটা অন করলাম, ওকে। তারপর 1টাকে ছেড়ে দিব, দিয়ে 3 নাম্বারটা কানেক্ট করে সব ডেল্টাতে শিফট হয়ে যাবে। কয়েলগুলো ডেল্টা কানেকশন পেয়ে গেল না? বোঝা গেছে? এটা কিন্তু খুব সিম্পল একটা ইয়া, খুব বেশি হলে 4-5 লাইন না, একটু তো বেশি লাগবে যেহেতু টাইমার আছে, 8-10 লাইনের মধ্যে এই প্রোগ্রামটা দাঁড়া যাবে। বুঝা গেছে? 8-10টা রাং লিখলেই হয়ে যাবে। তো আমরা এইভাবে এগুলো চিন্তা করতে পারি। কার কোনো কোশ্চেন আছে? আপনাদের আর কোনো কোশ্চেন? পিএলসি থেকে তুমি এখানে একটা বক্স আছে, এই বক্সটাকে পিক করতে যাও। কোত্থেকে পিক করবা? বক্সটা যখন আমার এই জায়গাটায় আসবে, মানে এটা যাতে না পড়ে যায় এখান থেকে পিক করে ফেলবো। তার মানে এখানে যদি আমি সেন্সর বসাই, আমি এই সেন্সরটা অ্যাক্টিভ হলে আমার এখান থেকে পিক করারটা কিছু তাকে পিক করে নেবে। এগুলো সব পিএলসি দিয়ে আমরা প্রোগ্রাম করতে পারি। ওকে, তো আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো, আর যদি না থাকে তাহলে স্যার হ্যাঁ, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে শুধু পিএলসিটা রিলেটার অন অফটাকে শুধু কন্ট্রোল করে। পিএলসি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে পিএলসিটা শুধু রিলেটার অন অফ কে কন্ট্রোল করে না, সেন্সরগুলোকে রিড করে। সেন্সরের সাথে আবার যে আমার কন্ট্রোলিং এর জন্য যে টেকচুয়েটার লাগে সেগুলোকে তারা কন্ট্রোল করে। যেমন নিউমেটিক কন্ট্রোল করা সম্ভব। নিউমেটিক কন্ট্রোল যেটা হচ্ছে বাতাস দিয়ে কন্ট্রোল হয়। তোমরা তো অনেকেই খেয়াল করে দেখছো যে নিউমেটিক জিনিস বাতাস দিয়ে হয়। হাইড্রোলিক আছে, তোমার হাইড্রোলিক ফ্লুইড দিয়ে কন্ট্রোল হয়। এই ধরনের অনেক কন্ট্রোলিং ডিভাইস আছে, সেগুলো বেশি করে। এটার আসলে মানে পড়াশোনাটা খুব কাজে লাগে এই কারণে, যখন আমরা ইন্ডাস্ট্রিতে যাই এই কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে আমাদের, তাহলে আমাদের এইগুলো বুঝতে খুব সোজা হয়। আচ্ছা, এই জিনিসটা তাহলে এইভাবে কাজ করতেছে, আমি এইভাবে কাজ করবো। এটা এবং লেডার ডায়াগ্রাম শেখা বা স্ট্রাকচার এই প্রোগ্রামিং গুলো শেখা, এটা হচ্ছে অনেকটা ম্যাটল্যাব শেখার মতন আর কি। তুমি যদি প্রোগ্রামিংটা পারো তোমার জন্য খুব আরামদায়ক হবে কাজ করে। এবং সামনে তো আসলে অটোমেশন আসবেই, কারণ আমরা তো রিসেন্টলি বেশ কিছু ইন্ডাস্ট্রিতে ভিজিট করেছি বছরখানেক ধরে। দেখলাম যে ইন্ডাস্ট্রিগুলোতে আগে যেখানে হয়তো 10-12 জন লেবার ইউজ করতো, সেখানে এখন লেবার কমায় ফেলছে। তার কারণ হচ্ছে মানে যে লেবার কস্টের জন্য না, আমাদের মেশিনারিজের কস্ট বেশি, কিন্তু লেবার কমানোর কারণ হচ্ছে গিয়ে আমরা অটোমেটেড মেশিন চলে আসছে। আর অটোমেশনের মেইন কারণই হচ্ছে কোয়ালিটি প্রোডাকশন। কোয়ালিটি প্রোডাকশন করার জন্য আমার মেশিনে অটোমেশন আসবে। যেমন তোমরা অনেকে হয়তো যে ফেড জিন্স দেখেছো না, পথে ঘাটে দেখা যায় যে মানুষজন পরে ফেড পায়ের কাছ দিয়ে বা হাঁটুর কাছ দিয়ে ফেড হয়ে গেছে, শুনলে অবাক হবা। এই জিনিস কিন্তু হাতে করে না, এই জিনিসটা মেশিনে করে। এবং তোমার এই প্যাটার্নটা কি হবে সেটা বায়াররা বলে দেয়, যেটা এই প্যাটার্নে ফেডিং করে দিবেন আপনারা। কারণ ওরা ওদের ডিজাইন নিয়ে, ওদের দেশে ওগুলো নিয়ে আলোচনা চিন্তা ভাবনা করে, ওরা ওইভাবে প্যাটার্নটা ডিজাইন করে। এবং এটাকে হিউম্যান বিং এর পক্ষে করা সম্ভব যে তুমি সবগুলা প্যান্টের ফেডিং একরকম ভাবে করবা? একজন মানুষের পক্ষে সম্ভব না। আবার তুমি যদি 10 জন লাগাও তাহলে 10 জন মানুষ 10 রকম করবে, এটা হবে আর একটু ডিফারেন্ট। এবং এটার এখন মেশিন পাওয়া যায় বাংলাদেশে ফেডিং করার। বুঝতে পেরেছো? এগুলো সব পিএলসি কাজ। আগে যেমন ডাইং ফিনিশিং ইউনিট,
ফিনিশিং এর ডাইনিং ইউনিটে দেখা যেত যে রং নিজেরা মিক্স করে ভরছে, এখন তা না, রংটাকে শুধু ওজন করে দেয় ওরা, বাকি পানি কতটুকু লাগবে কি লাগবে পুরোটাই অটোমেটেড কন্ট্রোল, এবং সেইভাবে ওই যে কালার কোড, এবং এখন অনেকেই জানো যে কালার কোড দিয়ে সব ড্রেস মেটেরিয়াল বিক্রি হয়, কালার কোড বিক্রি হয় না, কালার কোডে দেখবা যে ড্রেস মেটেরিয়াল সবই কালার কোড দিয়ে চলছে। তারপরে এগুলো যেগুলো পুরোপুরি অটোমেটেড, তুমি শুধু মেপে হয়তো রংটা দিচ্ছ, বাকি পানি দেওয়া, কত গরমে রাখবে কি রাখবে সব অটোমেশনের মধ্যে চলে আসছে, এবং টেম্পারেচার প্রিসাইসলি মেজার করে, সেই মেজারমেন্ট অনুসারে সেভাবেই থ্রেড গুলাকে কালারিং করে। ওকে, তো কারো যদি মনে হয় যে হ্যাঁ এটা আসলে মানে জানা দরকার, জানা অলমোস্ট ওয়েলকাম, যে কোনো সময় ইয়া করো, আই উইল ট্রাই টু হেল্প ইউ। স্যার জি বলো। স্যার বাংলাদেশে অটোমেশনের জব সেক্টর গুলো কেমন মোটামুটি? অটোমেশনের জব সেক্টর কেমন মানে এই যে পিএলসি প্রোগ্রামিং, এটা হচ্ছে বলতে পারো যে তুমি তোমার এফিসিয়েন্সির উপর অনেক হয়, তোমার এফিসিয়েন্সি যদি খুব ভালো হয় তুমি বেশ বড় বড় প্রোগ্রামিং করতে পারো, খুব সহজে প্রোগ্রামিং ডিবাগ করতে পারো বা এরর বের করতে পারো বা নতুন জিনিস ইন্ট্রোডিউস করে দিতে পারো, তখন তোমার চাহিদা অনেক বেশি থাকে। দেখা যায় যে মানে তোমাদের একজন সিনিয়র ভাই মানে সে প্রোগ্রামিং করে দেওয়ার জন্য নাকি মাঝে মাঝে লক্ষাধিক টাকা পর্যন্ত আর্ন করে, কারণ প্রোগ্রামিংটা তো করে খুব বেশি হলে একদিনের জন্য, আমি শুনছি আর কি। মানে জব সে খুব ভালো প্রোগ্রামার, যেহেতু সে খুব দ্রুত প্রোগ্রামিং করতে পারে এবং তার ডিমান্ড অনেক হাই, এবং ইট ডিপেন্ডস অন অ্যাকচুয়ালি ইউর ব্রেইন, তুমি মাথা যত খাটাবা তত তোমার এটার কদর। এই যে তোমাদের একজন মনে হয় কোশ্চেন করো যে স্যার এটা ল্যাচ করে দেন না, এই যে সাথে সাথে যে মাথায় আসতে পারছে ঠিক আছে এটা করেই ফাইন, এই জিনিসটা করতে যদি আমার তোমার দেরি লাগে বা ইয়া হয় তখন তো আসলে তোমার দাম থাকবে না, রাইট? ইটস এ প্র্যাকটিস। সেক্টরটা কিন্তু অনেক বড়, প্রোগ্রামার এই ধরনের পিএলসি প্রোগ্রামার খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট, বেস ইঞ্জিনিয়ারদের মধ্যে খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট, বুঝছো? এবং এটার বাইরেও কিন্তু প্রসপেক্ট অনেক বেশি। তোমার ইউএসএ তো প্রচুর প্রোগ্রামার নেই, আমি দেখলাম লেটার মানে এই ধরনের প্রোগ্রামিং জানতে হবে, পিএলসি প্রোগ্রামার। কানাডাতেও নেই, অস্ট্রেলিয়াতেও নেই, ইভেন নিউজিল্যান্ডেও নেই। এই জবটার মার্কেটে এরকম এখন যে তোমরা যদি জব সার্চ দিয়ে দেখো পিএলসি প্রোগ্রামার, দেখবা যে কানাডা, অস্ট্রেলিয়া, তারপরে তোমার ইউএসএ এবং ইয়েতে প্রচুর খোলা, নিউজিল্যান্ড, ইউরোপে আছে, কিন্তু ইউরোপে অবশ্যই ইউরোপিয়ানদের চাই বেশি হবে, এই জন্য আমি আর ইউরোপের এটা বললাম। ইউরোপেও চাহিদা আছে প্রচুর। স্যার আমরা কি এগুলো প্র্যাকটিস করার জন্য কোনো সিমুলেশন ইউজ করতে পারি? প্র্যাকটিস করার জন্য হ্যাঁ সিমুলেশন আছে, যেমন লোগোসফট সিমুলেশনের মধ্যে চলে, ওটা তোমার ইয়ার দরকার নেই, ডিভাইস ইনস্টল করার দরকার নেই। আমি লোগোসফট রাখিনি, মানে ইয়ে করে লোগোসফট দেখাতে পারতাম, কিন্তু আমি ভাবছি যে হার্ডওয়্যারের সাথে একবারে দেখাই, তোমরা মজা পাবা। স্যার জি স্যার এখানে মানে ফ্যাক্টরি আইও ইউজ করে মানে আপনার ওই ল্যাডারটা আপলোড করে প্রোগ্রামটা, এরপরে ওই ফ্যাক্টরিতে যেরকম মেশিনারিজ গুলো চলে বা ইয়া করে সেম রকম দেখা যাবে, সেম দেখায়, সেম একদম। একদম। আরো ফ্যাক্টরি আইওতে হ্যাঁ ফ্যাক্টরি আইওতে আরো ভালো ভালো ফিচার আছে যেগুলো স্যার এখন বাংলাদেশি ইন্ডাস্ট্রিতেও অনেকগুলোতে নাই। এক্স্যাক্টলি। তোমার সিমেন্সের যে নতুন ইয়েগুলো আসছে পিএলসি গুলা এক্স সিরিজের, তো অনেক হাই লেভেল, কিছু কিছুর মধ্যে এক্স সিরিজের পরগুলো আইওটি পর্যন্ত আছে, কিন্তু আমরা শুধু অত দাম দিয়ে পিএলসি কিনি না এখন পর্যন্ত। একটা পিএলসি 8 লক্ষ 10 লক্ষ টাকা। সিমেন্সের একটা আমার কাছে প্রাইস চেয়েছে যেরকম, তাতে মনে হচ্ছে প্রায় 22 লাখ পড়বে। স্যার এমনিতে আরেকটা আছে সিমেন্সের লোগোসফট কমফোর্ট, যেটা ওটা হচ্ছে 10,000 না 12,000 টাকা। ওগুলো ছোট ছোট, ওগুলো তো আমাদের ল্যাবে আছে। জি স্যার, মানে নরমালি প্র্যাকটিস করা ছোট পাম সাইজ, হাতের মধ্যে নিয়ে করা যায়। আমি ওগুলোর কথা বলছি না, মানে ওগুলো তো আছেই, ওগুলো তোমরা তো শিখবা, কিন্তু ফ্যাক্টরি থেকে তোমরা অনেক বড় বড় পিএলসি পাবা, যার জন্য এটাতে যার প্রতি ইন্টারেস্ট আছে ইউ আর মোস্ট ওয়েলকাম। ঠিক আছে,
ইন্টারেস্টটা ডেভেলপ করলে তখন ভালো, কারণ আমরা আসলে এই জিনিসটা অনেকদিন ধরেই চিন্তা করছিলাম যে এই অটোমেশনের জিনিসটা দেখানো দরকার, কারণ কন্ট্রোলের সাথে আমরা ইনকর্পোরেট করতে পারি, ইলেকট্রনিক্স এর সাথে ইনকর্পোরেট করা সম্ভব, পাওয়ার ইলেকট্রনিক্স এর সাথে সম্ভব। তো যার জন্য আমি মনে হচ্ছে যে এই ওয়ার্কশপটা নেওয়া দরকার, স্টুডেন্টরা জানুক যে পিএলসি জিনিসগুলো ক্যাম্পাসে আছে, সো দে ক্যান লার্ন, তাদের শেখার সুযোগ আছে এখানে। এবং আমি তো আসলে এই 1 ঘন্টা একটা ক্লাস এত কিছু দিয়ে মাত্র 2-3টা প্রোগ্রামিং দেখালাম, ঠিক না? চাইলে তো আসলে প্রোগ্রামিং এর অনেক রকম প্রোগ্রাম করা যায়, এবং তুমি বাইনারি মানে এগুলা ফোর্স অপারেশন কিভাবে করবা, তারপরে রাংগুলাকে কিভাবে ইন্ডিভিজুয়ালি মার্ক করবা, তারপরে কোনটার মানে নিউমোনিক্স ভিউতে দেখবা না ল্যাডার ডায়াগ্রাম ভিউতে দেখবা, এ ধরনের সবকিছু চেক করে করে আগানো যায়। আর লোগো সফটওয়্যার তো যেহেতু তোমার ইয়া লাগে না, এমনি সিমুলেশন করে করেই দেখা যায়, তো ভালো। তবে পিএলসির একটাই সমস্যা, সেটা হচ্ছে যে কোম্পানি টু কোম্পানি তার সফটওয়্যারটা একটু ভ্যারি করে, এটা আমার কাছে একটু অড লাগে আর কি। মানে তুমি সবার জন্য একই আনা, এলএস এক ধরনের ভাবে আগাচ্ছে, তুমি সিমেন্সে দেখবে আর একটু অন্যরকম, অ্যালান ব্যাটারিতে দেখবে আর একটু অন্যরকম, অমরনটা আরো ডিফারেন্ট, অমরনের সবকিছু পাওয়া যায় না, যার জন্য স্যার অ্যাড্রেসিং নাম্বারগুলো একটু ডিফারেন্ট থাকে। হ্যাঁ অ্যাড্রেসিং নাম্বারগুলো আর কি লেটারের হ্যাঁ এক একটা সফটওয়্যারের, আর এমনি তো সিম্বল তো একই। সিম্বল এক, কিন্তু সিম্বল এক হলেও তারপর আবার কিছু কিছু কমান্ড চেঞ্জ হয়ে যায়, দেখো সিম্বল দিয়ে লেটার ডায়াগ্রাম দিয়ে করো ফাইন, কিন্তু লেটার ডায়াগ্রাম বাদ দিয়ে যদি তুমি ওই যে ইয়াতে যাও ফাংশনাল প্রোগ্রামে ব্লক ডায়াগ্রামে যাও, তখন দেখবে চেঞ্জ হয়ে যায়। তো তুমি একটাতে সুদিং আছো, হঠাৎ করে চেঞ্জ হয়ে গেলে কিন্তু তখন ইয়া লাগে। তো সেই কারণে অ্যাটলিস্ট 3টা ল্যাঙ্গুয়েজ যদি খুব ভালো জানা থাকে একজনের, তাহলে তার আসলে পিছনে ফিরে তাকাইতে হয় না। তবে স্যার সিমেন্সটা স্ট্যান্ডার্ড, সিমেন্সের প্রোগ্রাম করলে অনেকটা স্ট্যান্ডার্ড, অনেকগুলিতে প্রোগ্রাম করতে পারে। ওকে, আমি জানি না তোমাদের কোনো কিছু আইডিয়া দিতে পারলাম কিনা এই ছোট একটা পরিসরের মধ্যে। স্যার আমরা আজকে যথেষ্ট আইডিয়া পেয়েছি আপনার এখান থেকে, তারা একেবারেই নতুন একটা ভালো একটা স্বচ্ছ ধারণা হলো আর কি অটোমেশন সম্পর্কে। জানি না ধারণাটা